হচ্ছে থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। তাওহিদুল ইসলাম ছাত্রলীগ হসপিটাল আক্রমণ করছে। প্রথম ওইখান থেকে ছাত্রলীগকে আমরা ধাওয়া করি। কিছু ডাক্তাররা তখনও অনীহা প্রকাশ করতেছিল, তারা ট্রিটমেন্ট দেবে না। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, শাহবাগ এই এরিয়াটায় সবচাইতে বেশি ভূমিকা পালন করছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। তাই সবুজকে জোর করে ছাত্রলীগ নিয়ে যায় এবং সবুজকে ছাত্রলীগ হত্যা করছে। গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, হেলিকপ্টার থেকে চারদিক থেকে গুলি আসতেছে। কে কোথা থেকে গুলি করতেছে এটা আমরা জানি না। গুলিবিদ্ধ, রিয়েল বুলেট বিদ্ধ অলরেডি 150 স্টুডেন্ট পপুলার হসপিটালের সামনে ভিড় জমাইছে। একটা বুলেট পিছন থেকে আমার কানের পাশ দিয়ে বাম পাশ দিয়ে এসে ওর মাথায় এখানে ঢুকে, নিজের চোখের সামনে নিজের সমবয়সী একটা ছেলে দুনিয়া থেকে একদম আমার হাতের উপরে চলে গেল। একটা স্নাইপারের বুলেট আসলো, বড় ছেলেটার মাথা ভেদ করে এখান দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেল। পিছনে বাচ্চাটা দাঁড়ানো ছিল, ওর মাথার ভিতরে ঢুকে গেল বুলেটটা। Hello everyone, I'm Tahmid Arfin Haq, your host, and welcome to another episode of The Honest Dialogue. আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ তাহিদুল ইসলাম। তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ। তার কাছ থেকে তার জুলাই জার্নিটা সম্বন্ধে জানবো এবং তখন ঘটে যাওয়া যে ঘটনাগুলো তিনি নিজ চোখে দেখেছেন এবং এক্সপিরিয়েন্স করেছেন তার ব্যাপারে জানবো। তো তার কাছে চলে যাচ্ছি। তো তাহিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো শুরুতেই আপনার কাছে স্পন্টেনিয়াসলি জানতে চাবো অ্যাবাউট ইউর জুলাই জার্নি। আপনি জুলাইয়ের শুরুতে কোথায় ছিলেন এবং কিভাবে আন্দোলনের সাথে যুক্ত হলেন, এবং যেই জিনিসটা সম্বন্ধে অনেকেরই কনফিউশন, আপনি তো একজন সমন্বয়ক, তো সমন্বয়ক কনসেপ্টটা কিভাবে আসলো এবং কিভাবে আপনি সমন্বয়ক হয়ে উঠলেন এবং এই শব্দটা পুরো বাংলাদেশে ছড়ায় গেল। তো আপনি জুলাইয়ের টাইমে কোথায় ছিলেন এবং কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হলেন সেটা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে গেস্ট করার জন্য। জুলাইটা আসলে জুলাই মুভমেন্ট নাম হলেও, জুলাই আগস্ট মুভমেন্ট নাম হলেও আপনারা জানেন যে জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল 5ই জুন 2024 ঐতিহাসিক কোটা প্রথা বিলুপ্তির রায়ের মধ্য দিয়ে। তো কোটা প্রথা দুঃখিত বিলুপ্তির মানে পুনর্স্থাপন কোটা পুনর্বহালের যে রায়টা হলো 2018 পরিপত্রকে বাতিল করে, সেই রায়ের মধ্য দিয়ে মূলত সেই দিনে আমরা ইনস্ট্যান্ট একটা মানববন্ধন করি নীলক্ষেত মোড়ে। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের, তখন আসলে আমরা ছাত্র সংগঠনের কোনো দায়িত্বশীল হিসাবে আমরা যাইনি, আমরা সবাই গেছি সাধারণ শিক্ষার্থী হিসাবে। বিকজ আমাদের অধিকারটা ছিল, কোনো চাকরিতে 96% কোটাও ছিল, 54% কোটা ছিল অ্যাভারেজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে যেমন প্রাইমারি চাকরিগুলোতে 96%। তো এই কোটাটায় সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা দেখেন, 1971টা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এই কোটাটা এমন একটা জায়গায় ওই 71 সালকে নিয়ে দাঁড় করাচ্ছিল যে আমরা প্রতিনিয়ত, মানে আমরা যারা চাকরি প্রত্যাশী ছিলাম কিংবা বেকার শিক্ষিত যুবক যারা ছিলাম, তারা প্রতিনিয়ত এই মুক্তিযোদ্ধাদেরকে গালি দিতাম। বিকজ তাদের নামটাকে ইউজ করে এই কোটা প্রথাটা তারা কন্টিনিউসলি চালিয়ে যাচ্ছিল। তো যেটা আসলে আমরা চাচ্ছিলাম একটা যৌক্তিক সংস্কার। আমরা কখনো কোটা প্রথার পূর্ণ বিলোপ চাই না, কারণটা মুক্তিযোদ্ধারা তারা আমাদের সম্মানে, তাদের অবশ্যই অবদান আছে, অফকোর্স তাদেরকে আমরা, মানে বাংলাদেশের ইতিহাস তো তাদের থেকে, তাদেরকে আমরা সারা জীবনে সম্মান করি, এবং সেটা অস্বীকার করার সুযোগ আমাদের যেহেতু নাই। কিন্তু আমরাও চাচ্ছিলাম যে তাদের সম্মানটা যাতে বজায় রাখে, কোনো মানুষ মুক্তিযোদ্ধাদের দিকে কাদা না সরুক। এই জিনিসটা আমাদের প্রত্যাশাটা ছিল এখানে, যে একটা ন্যূনতম যতটুকু দরকার ততটুকু দে, এবং নারীদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটা সামান্য কোটা রাখা হোক, বাদবাকিগুলা মেধার জন্য ছেড়ে দেওয়া হোক, কিছু সংস্কার। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে এই আন্দোলনটা বা এই সময়টা ছিল কুরবানির ঈদের ঠিক কিছুদিন আগে এই রায়টা। তো আমাদের ছোট ছোট কিছু কর্মসূচি তখন থেকেই চলমান থাকে এবং প্রত্যেকটা কর্মসূচিতে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করি। তো এখন আমার কাছে যতটুকু মনে হচ্ছে, সমন্বয়কের কনসেপ্টটা কি তখন থেকেই চালু হয়ে গেছে নাকি আরো পরে? সমন্বয়কের কনসেপ্ট তো আসছে হচ্ছে জুলাইয়ের 15 তারিখের পরে। আপনি বলছিলেন ওখান থেকে আবার যাই। তো স্বাভাবিকভাবে এখন যতটুকু মনে হচ্ছে যে সরকার পক্ষ কিংবা তৎকালীন স্বৈরাচার তারা চাচ্ছিল যে কুরবানির ছুরিটা যদি হয়ে যায়, তখন হয়তো বা কুরবানির পরে ব্যাক করে ক্যাম্পাসে আসার পরে শিক্ষার্থীদের ভিতরে এই জিনিসটা আর থাকবে না। কিন্তু কুরবানির পরে ঢাকায় আসার পরেও সেম আমাদের ওই কনসেপ্টটা আমাদের ভিতরে থেকে যায়, এবং আমরা আমাদের ওই ছোটো ছোটো কর্মসূচি কখনো, আমি যেহেতু ঢাকা কলেজে পড়াশোনা করছি এবং ঢাকা কলেজ থেকে আমাদের আন্দোলনের সূচনাটা হইতো, আমাদের ওই অঞ্চলটা যেটা,
তো আমরা হয়তো বা কখনো কোনো একটা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবে আসতাম, সায়েন্স ল্যাব নিয়ে মিছিলটা ঘুরে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে 2-4 মিনিট বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করতাম, কিংবা সায়েন্স ল্যাবে 10 মিনিট অবস্থান করতাম। এইভাবে ছোট ছোট কিছু কর্মসূচি চলমান ছিল। এরপরে প্রথমে হচ্ছে 3রা জুলাই অথবা 2রা জুলাই, এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারবো না, ওই দিনটাতে হচ্ছে আমাদের ঢাকা কলেজের সামনে থেকে প্রথমে বড় একটা মিছিল হয়। কারণ সরকার কোনোভাবেই নমনীয়তা দেখাচ্ছিল না, বরঞ্চ বিভিন্ন তালবাহানা তারা শুরু করে। সেই মিছিল থেকে মোটামুটি আন্দোলনের একটা রূপরেখা বা একটা ঘোষণা ওইখান থেকে ছোট করে হলেও আসে, স্পষ্ট না, অস্পষ্ট একটা ঘোষণা চলে আসে, এবং সেখান থেকে আমাদের ভিতরে ওই চিন্তাটা লালন হতে থাকে যে এনিওয়ে হয় আমরা কোটা প্রথার সংস্কার করব, না হয় এটা পূর্ণ বাতিল হবে, বাট এভাবে চলতে পারে না। তো সেখান থেকে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি চলতে থাকলো। পরবর্তীতে 7ই জুলাই প্রথম বড় কর্মসূচির দিকে আমরা হাঁটি। আমরা 5 দিনব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে, বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে প্রথমে আমরা সায়েন্স ল্যাবে একদম প্রথম সারা বাংলাদেশের ভিতরে প্রথম ব্লক আমরা সায়েন্স ল্যাব করি, বাংলা ব্লকেট। হ্যাঁ, বাংলা ব্লকেটের প্রথম ব্লকটা আমরা করি, এবং সেখানে আমরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব ব্লক করছিলাম ঢাকা কলেজের গাড়ি আটকে দিয়ে। প্রথম গাড়ি আটকেছিলাম আমাদের ঢাকা কলেজের, এবং সেই গাড়িটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ছিল। এই ব্লকেট কর্মসূচিটা আমাদের 10 তারিখ পর্যন্ত চলে, এবং সব ওই সময়গুলোতে হচ্ছিল যে কন্টিনিউসলি আমাদের হচ্ছে আজকের কর্মসূচির চাইতে পরের দিনের কর্মসূচিটা আমরা আরেকটু কঠিন করতেছিলাম। আমরা কোনো অবস্থাতে এই যেটা হইল, এই যে প্রায় 2000 বা 1400 ন্যূনতম এই যে শহীদরা, যেসব মায়েদের কোল খালি হয়েছে কিংবা যারা এতিম হয়েছে, আমরা এই দিকে যেতে চাইনি, কখনোই চাই না। আমরা চাইছিলাম একটা চাপ সৃষ্টিকারী দল হিসাবে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে সরকার আমাদের ন্যায্য অধিকারটা আমাদের দিয়ে দেয়। জাস্ট এটা তো দিল না। পরবর্তীতে তো 13ই জুলাই হচ্ছে, কি সমন্বয়ের কনসেপ্টটা এসেছে না? তখনও সমন্বয় কনসেপ্টটা আমাদের পর্যন্ত আসেনি, যদি ন্যাশনালি হয়ে থাকে সেটা আমাদের পর্যন্ত আসেনি। দেন হচ্ছে 14ই জুলাই, সেই ঐতিহাসিক সাংবাদিকের এক প্রশ্ন, এবং সেখানে তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রীর এক উত্তর, আন্দোলনকারী সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া। তারপরে সেদিন রাতে, অর্থাৎ 14ই জুলাই রাতে আমরা রাজুতে নেমে আসি। সেখানে হচ্ছে প্রথমে ঘোষণা দেওয়া হয়, এবং সেখানে যে স্লোগানটা আসে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটায় রাত্র প্রায় 2:30টা পর্যন্ত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি ওই এরিয়াটা মোটামুটি প্রকম্পিত থাকে। পরবর্তীতে আমাদের কাছে একটা নিউজ আসে যে হয়তোবা প্রশাসন অ্যাকশনে যেতে পারে। এই নিউজটা আসার সাথে সাথে তখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচি ঘোষণা করতেছিল, তারা পরের দিন দুপুরে রাজু ভাস্কর্যে কর্মসূচি ঘোষণা করে ওই কর্মসূচি ওই দিন শেষ করলো। আমরা বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে হচ্ছে এইখান থেকে মূলত সমন্বয় কনসেপ্ট আসা শুরু করলো। এরপরে মানে পরের দিন আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হলো, এবং সেখানে আমাদেরকে প্রথম এই শব্দটা আসে যে কে কোন জায়গায় কোন এরিয়াটায় সমন্বয় করবেন। আমি একটু বলে রাখি, আমার মানে এই কথাটা কার কাছ থেকে আসলো? হ্যাঁ, এটা যেহেতু যদিও আন্দোলনটা আমরা সবাই সাধারণ শিক্ষার্থী হিসাবে করছি, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল সংগঠন এই আন্দোলনে তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে। অনলি আওয়ামী লীগ বাদে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাদে, হ্যাঁ, তারা বাদে মোটামুটি আমরা বিশ্বাস করি এবং আমরা দেখছি, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো আমি ছাত্র শিবিরের রাজনীতি করতাম, এবং আমি ছাত্র শিবিরের তৎকালীন নিউ মার্কেট থানা সভাপতি ছিলাম। তো আমাদের কাছে প্রথম যেটা আসে সেটা হয়েছে, আমাদের তৎকালীন ছাত্র আন্দোলন সম্পাদক ছিল ঢাকা কলেজের আব্দুর রহমান আফনান ভাই ওই দিন রাত্রে 3টার দিকে আমাকে টেলিগ্রামে একটা মেসেজ করলো যে ভাইয়া, নিউ মার্কেট এরিয়ায় সবার সাথে সমন্বয় করার দায়িত্বটা তোমার। দিস একদম ফার্স্ট শব্দ এটাই আমি শুনি। তো স্টুডেন্ট আছে, যত স্টুডেন্ট এঙ্গেজ করা যায় আগামীকালকে। এটা সাংগঠনিকভাবে হলো, এবং সাংগঠনিকভাবে আপনাকে সমন্বয়ের দায়িত্ব এটা ইন্টারনালি বলা হলো আমাদের। এটা আসলে বাহিরে কেউ জানতো না। জাস্ট সমন্বয় কিংবা সমন্বয়ক শব্দটা ওইখান থেকে আমি প্রথম শুনলাম, ওই আন্দোলন কেন্দ্রিক আর কি। সমন্বয় শব্দটা আমাদের কাছে এজ ইউজুয়াল হলেও সমন্বয়ক এই শব্দটা এজ ইউজুয়াল ছিল না। হ্যাঁ, এটা প্রথম। তো তখনও সমন্বয়ক শব্দটা আসে না, সমন্বয়। তো পরের দিন সকালবেলা ওইভাবে হচ্ছে 15 তারিখ সকালবেলা আমরা প্রথমে ঢাকা কলেজে গেলাম। সেখানে যাওয়ার পরে আমাদের কাছ থেকে প্রথমে আমাদের কাছে নিউজ আসলো যে ইডেনের যে আমাদের বোনরা যারা আন্দোলনে যেতে চাচ্ছে তাদেরকে কোনো অবস্থাতেই হচ্ছে বের হতে দিচ্ছে না। ছাত্রলীগ এবং শিক্ষক উভয় সম্মিলিতভাবে তাদেরকে গেট লক করে রাখছে, এবং বাইরে মিডিয়া এবং পুলিশ অবস্থান করতেছে।
তো এই খবর আসার পরে আমরা হচ্ছে ঢাকা কলেজ থেকে একটা মিছিল নিয়ে প্রথমে আমরা রাজুতে না গিয়ে সোজা ইডেনের সামনে চলে যাই। ইডেনের সামনে যাওয়ার পরে ওইখানে প্রথমে গেট ভাঙার বা ইডেনের ছাত্রীদের আমাদের বোনদেরকে বের করে নিয়ে আসার দায়িত্বটা আমরাই নেই। এবং সেখানে হিউজ পুলিশ, প্রায় 300 থেকে 400 পুলিশ মোতায়েন ছিল এবং কিছু মিডিয়া ছিল, যার ভিতরে আমি যদি উল্লেখযোগ্য বলি সেখানে RTV ছিল। আমার আজকে বলতে বাধা নেই যে RTVর সেই ভিডিও কিংবা ওই সময়কার ভিডিওগুলা পরবর্তীতে মানে আমার উপরে নির্যাতনের জন্য একটা হাতিয়ার হিসেবে তারা ইউজ করে। তো সকল মিডিয়া এবং পুলিশকে উপেক্ষা করে আমরা ইডেনের গেট ভাঙি এবং সেখানে মানে প্রায় 40টা মিডিয়া ওইটা কভারেজ দেয় এবং সেখানে আমাদের ফুটেজগুলো স্পষ্ট চলে আসে। তারপরে ইডেনের মেয়েরা বের হয়ে আসার পরে আমরা মোটামুটি বিশাল একটা মিছিল নিয়ে TSCতে যাই। TSCতে আমরা যখন পৌঁছাই তখন 12:40 থেকে 45 দুপুর 15 জুলাই। যাওয়ার পরে কিছুক্ষণ পরে 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা পরেই প্রথমে একটা খবর আসে যে ঢাবির হলপাড়া, যেটা বিজয় 71 হল, বিশেষ করে ওই এরিয়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ চড়াও হয়েছে। এই খবরটা শোনার পরে আসলে মূলত আমি এখন পর্যন্ত যতটুকু জানি ওই খবরটা ছড়াইছিল ছাত্রলীগ ইচ্ছাকৃতভাবে, যাতে হচ্ছে ওইখানে যারা ছিলাম আমরা তারা ওই হলপাড়ার দিকে চলে যায় এবং একটা গ্রুপ হলপাড়ার দিকে চলে গেল। যারা লিডিংয়ে ছিল তারা বারবার করতেছিল যে আপনারা সবাই ওদিকে চলে যাবেন না, একটা অংশ এখানে থাকবেন, কিন্তু ম্যাক্সিমাম অংশটা হলপাড়ার দিকে চলে যাওয়ার ফলে ছাত্রলীগ পিছন দিক থেকে বহিরাগত টুকাইদের নিয়ে TSCতে হামলা করে। সেখানে সবচাইতে বেশি আহতের শিকার হয় আমাদের বোনেরা। মূলত দেখছেন ওই দিনের ছবিগুলো আসলে খুবই ভয়ানক ছিল, কি বিভৎস একজনের আহত অবস্থা। তো ওই সময়ে পরবর্তীতে আমরা হচ্ছে আমি ওই দিনের এক্সপিরিয়েন্স যদি বলি, ওই দিন আমার গায়ে আসলে কোনো মায়ের ওইভাবে লাগেনি, কিন্তু আমি 6 জন বোনকে আমাদের ওরা একদম রাজুর পাদদেশে পড়েছিল আহত অবস্থায়। তো তাদেরকে হচ্ছে ওইখান থেকে এখন যে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটা একদম TSC সংলগ্ন, ওই গেটটা এখন বর্তমানে বন্ধ, কিন্তু তখন গেটটা খোলা ছিল। আমি ওইখান দিয়ে ভিতরে যে মুক্ত মঞ্চটা আছে সেখানে নিয়ে যাই। প্রচণ্ড রৌদ্র ছিল এবং 6 জনকে আমি ওইখানে নেওয়ার পরে বুঝতে পারলাম যে তারা রৌদ্রে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওই পাশে মন্দির ঘেট দিয়ে তাদেরকে আবার বের করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো এর ভিতরে এদিকে তো আমাদের যারা সহযোদ্ধা যারা ছিল কিংবা সাধারণ শিক্ষার্থী যারা ছিল সবার মোটামুটি বিশাল একটা আক্রমণ চলে আসে। মোটামুটি আহতের সংখ্যা ওই দিন প্রায় 1.5 শতাধিক ছড়িয়ে যায়। সামহাউ যে কোনোভাবে পারছে, কেউ প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট হসপিটালে যেভাবে পারছে চিকিৎসা নিছে, কিন্তু বড় একটা অংশ ঢাকা মেডিকেলে চলে যায়। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমরা হচ্ছে বাদ আসর আমি হচ্ছে ঢাকা মেডিকেলের যে আমতলা ঘেরের সাথে যে মসজিদটা, পুরানো মসজিদ যেটা, ওইখানে আসর নামাজ পড়ে বাসার দিকে রওনা হই। মোটামুটি তখন কিছুটা শান্ত পরিবেশ। তো রাস্তার জ্যামজট ঠেলে আমার সায়েন্স ল্যাব যেতে যেতে মাগরিবের আজান দেবে এরকম একটা অবস্থা, জাস্ট হয়তো বা 2-1 মিনিট বাকি আছে। এই সময় আমার কাছে একটা ফোন আসলো, আমাকে হচ্ছে যে আমাদের কলাবাগান পূর্ব থানা যিনি সভাপতি ছিল তৎকালীন মামুন ভাই আমাকে ফোন দিয়ে বললো যে আপনি যেখানে থাকেন আগামী 7 মিনিটের ভিতরে গ্রিন রোড হাজি রেস্টুরেন্টে চলে আসবেন, এটা শাখা সভাপতির নির্দেশনা। তো সারাদিন না খাওয়া ছিলাম, শরীর প্রচণ্ড ক্লান্ত, তো চিন্তা করলাম ওইখানে গিয়ে তাহলে খাওয়া দাওয়া করবো, যেহেতু রেস্টুরেন্টে ডাকছে। তো যাওয়ার পরে আমাকে ভাই তখন বললো যে আগামী আধা ঘন্টার মধ্যে 200 লাঠি নিয়ে আপনাকে চাংখারপুল এরিয়ায় যেতে হবে, বিকজ হচ্ছে ওইখানে যারা শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা হসপিটাল আছে তাদেরকে চিকিৎসা নিতে দিচ্ছে না, ছাত্রলীগ হসপিটালে আক্রমণ করছে। এবং আমি সাথে সাথে ওইখান থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে, না আর খাওয়া দাওয়ার সুযোগ হয়নি, এদিকে মাগরিব আজান দিয়ে দিছে। তো 200 স্টাম্প নিয়ে প্রথমে একটা সিএনজি নিয়ে আমি ওখানে যাই। তবে স্টাম্প নিয়ে যাওয়ার পথে অনেকগুলো বাধা বিপত্তি পার হইতে হয়েছে। উনি যিনি ও সিএনজি আলা মামা, উনি যদি আমার পডকাস্টটা দেখে থাকে তাহলে ওনাকে স্যালুট, কারণ ওনার সাথে এরপরে আমার কখনোই দেখা হয়নি। উনি যথেষ্ট হেল্পফুল একজন মানুষ ছিল। ওনাকে যখন সব কিছু খুলে বললাম, উনি বললো যে মামা আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিলাম এনিওয়ে। এবং উনি খুব অনেকগুলো জায়গা ঘুরে, যেমন নীলক্ষেত দিয়ে ঢুকে, পলাশি দিয়ে ঢুকে, আবার ঢাবির ভিতর দেয়া, আবার পিছনে ভিসি চত্বরে আসছে, ভিসি চত্বরে আইসা আবার হচ্ছে TSC গেছে, TSC দিয়ে আবার ব্যাক করে আবার ভিসি চত্বর দিয়ে আসা, মানে অনেক বাধা সমস্যা এগুলো দেখে উনি এগুলা পার করে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ততক্ষণে মাগরিবের ওয়াক্ত প্রায় শেষের পথে, এবং আমি গিয়ে দেখলাম জসিমউদ্দিন হল এবং এক সাইডে আরেক সাইডে হয়েছিল যে আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, যেটা তখন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ছিল। 2 সাইডে 2টা গ্রুপ ধাওয়া পাল্টা দাও, মোটামুটি একটা মারামারি চলতেছে, কিন্তু আমি ক্লিয়ার না কোন গ্রুপটা সাধারণ শিক্ষার্থীদের, কোন গ্রুপটা ছাত্রলীগের। যার ফলে আমি হচ্ছে ওই আমতলা ঘেট বরাবর রোডের অপোজিট একটা ডাস্টবিন আছে ময়লার,
আমি ওইটার সামনে সিএনজি চাপাতে বললাম। উনি সিএনজি চাপানোর পরে আমি বললাম যে মামা আমি একটু নামাজটা পড়ে নেই সিএনজির মধ্যেই, আপনি একটু খেয়াল রাখেন, যদি কেউ এসে জিজ্ঞেস করে শুধু বলবেন ঢাকা কলেজ, এর বাইরে আর কিছু বলার দরকার নেই। তো আমি সিএনজির মধ্যেই নামাজে নিয়ত করলাম। এর মধ্যে একটা ছেলে এসে জিজ্ঞেস করলো, নাম ধরে জিজ্ঞেস করলো তাওহিদ কিনা, তাওহিদ ভাই কিনা। তো ওই মামা বললো যে নাম জানি না, ঢাকা কলেজ থেকে আসছে। তো উনি বললো তাহলে ঠিক আছে, ডান পাশে মানে বার্ন ইনস্টিটিউটের সামনে আমার সিএনজিটা চাপানোর জন্য বললো। এবং যখন উনি আমার নাম ধরা বলছে, তার মানে তো ওনার কাছে ইনফরমেশন আছে যে ওইখান থেকে এই গুলো আসতেছে, স্টুডেন্টগুলো আসতেছে। তো আমি নামাজ শেষ করে বললাম মামা তাহলে ডান পাশে চাপান। আমি সুযোগ বুঝে আগেই একটা স্টাম্প হাতে নিয়ে রাখলাম, কারণ আমি জানতাম ওখানে আমি আর ভাগে পাবো না। হ্যাঁ, এটা বাস্তবতা। তো যা ভাবলাম তাই হলো, মানে সিএনজির গেট খোলার সাথে সাথে আমার সিএনজি ফাঁকা হয়ে গেল, আমি নামার আগে স্টাম্প নেমে গেছে, আমি আমারটা হাতে নিয়ে রাখছি আগেই। তো এরপরে প্রথম ওইখান থেকে ছাত্রলীগকে আমরা ধাওয়া করি, প্রথম আমার স্টাম্প দিয়ে ওইখান থেকে ধাওয়া হয়। পরবর্তীতে আর অনেকগুলো জায়গা থেকে অনেকেই স্টাম্প নিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে। এটার এক পর্যায়ে এভাবে করতে করতে রাত্র প্রায় 8টার কাছাকাছি একটা সময় চলে আসে। ওই সময় আমাদের প্রায় 25 জনের একটা টিম, যাদের কাউকে আমি চিনি না। এই টিমের সাথে আমাকে দেওয়া হলো যে এই 25 জনের কাজ হচ্ছে ভিতরে মেডিকেলের ভিতরে যারা অবস্থান করতেছে এদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। কিভাবে করবে এটা তোমাদের দায়িত্ব। তো আমরা 10 জনকে শহীদ মিনার ঘেটে পাঠালাম, যে এই 10 জনের কাজ হচ্ছে এদিক থেকে ধাওয়া দেওয়া, এবং বাগান ঘেট যেটা আছে ওই ঘেটে 5 জনকে দিলাম, এবং এদেরকে বললাম যে এইখানে কাউকে মারপিট হবে না, তারা এখান থেকে বের হয়ে চলে যাক, সমস্যা নাই, এখানে মারপিট হবে না, জাস্ট একটু হাঁক ডাক যতটুকু আর কি চাপ প্রয়োগ করা যায় এই কন্ট্রোল করার। হ্যাঁ, আর আমরা 10 জন, মানে দুই পাশে 10-10-20, মাঝখানে ওখানে 5 জন, আমরা এই পাশ থেকে 10 জন ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকে যারা ওই ছাত্রলীগ মুভমেন্ট বা বোঝা যাচ্ছে যাদেরকে, এদেরকে ধাওয়া দিলাম। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে তারা সন্ন্যাসারা হয়ে গেল, তারা মেডিকেল থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে মোটামুটি শিক্ষার্থীদের চিকিৎসাটা ওই সময় যতটুকু সম্ভব, এবং কিছু ডাক্তাররা তখনও অনীহা প্রকাশ করতেছিল, তারা ট্রিটমেন্ট দেবে না। তো তাদের সাথে আসলে আমাদের যে আচরণটা করা দরকার ছিল ওই মুহূর্তে আমাদের কাছে যেটা পজিটিভ মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে তার সাথে যে এই আচরণটা করা দরকার, আমরা কয়েকজনের সাথে ওইটাই করছি। কারণ আমাদের যারা তখন হসপিটালে ছিল তাদের সেফ এক্সিটটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল। তো সেক্ষেত্রে যদি 2-1জনকে একটু কষ্ট দিতে হয়, কিংবা তারা যদি তাদের স্বৈরাচারী মনোভাব থেকে সরে না আসে, তখন আসলে আমাদের একজন ডক্টর তো ওত নেয়া, ওনার প্রথম দায়িত্ব হচ্ছে একজন পেশেন্টকে ট্রিট করা, এটা না দেখা উনি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড বা উনার নিজের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকার কথা না। তো এখানেই তো কারাপশন দেখা যাচ্ছে, মোরাল কারাপশন বলতে পারেন। যখন এটা দেখলাম তখন আসলে আমরা আমাদের মতো করে কিছুটা আচরণ তাদের সাথে করলাম। যখন 2-3 জনের সাথে করলাম তখন আসলে সবাই সরি বলতে বাধ্য হলো এবং তারা ট্রিটমেন্ট দিতে বাধ্য হলো। এরপরে সবাই মোটামুটি আমরা যখন এটা কনফার্ম হলাম যে অসুস্থ যারা ছিল তারা সেফ এক্সিট নিয়ে নিছে আলহামদুলিল্লাহ, এবং যে কয়জন গুরুতর ছিল তাদেরকে আমরা যে আগেই বিভিন্ন হসপিটালে ওখান থেকে স্থানান্তর করার প্ল্যান আগে থেকেই ছিল। তো ওই দায়িত্বটা আমাদের কাছে ছিল না। যারা গুরুতর অসুস্থ ছিল তাদেরকে কে কীভাবে নিয়ে গেছে জানি না, কিন্তু অন্য হসপিটালে ততক্ষণে শিফট হয়ে গেছে। তো তারপরে রাত্র 11টার দিকে আমরা বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে এই প্রথম আমাদের কাছে আমাদের ঢাকা কলেজে একটা ইন্টারনাল মেসেঞ্জার গ্রুপ ছিল, মানে ইন্টারনাল মেসেঞ্জার গ্রুপ আন্দোলন শুরু থেকেই খোলা হয়েছিল। ওইখানে ওই যে আমি প্রথমে যে নামটা মেনশন করছিলাম, আমাদের ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন আব্দুর রহমান আফরান ভাই, উনি মেসেজ দিল যে এই আন্দোলনকে যারা সমন্বয় করতে চান, যারা সমন্বয়ক হতে চান, তারা তাদের নামগুলো এই লিস্টে অ্যাড করেন। আমিও জানতাম না যে সমন্বয়ক কি, সমন্বয়কের কাজটা কি, বাট আমি একটু ছোটবেলা থেকে ডান পিটেছিলাম আর কি। তো এই জিনিসগুলো রিস্ক নিতে আমার ভালো লাগতো। ওই যে বললাম যে ইডেনের গেট ভাঙা, পুলিশের সাথে সাহসটা একটু বেশি, পুলিশের সাথে ঝামেলা করা, মিডিয়ার সামনে মিডিয়াকে যাতা শব্দ ইউজ করে, মানে তাদেরকে ওইখানে যা করা লাগছে তাই করছি। তো ওই ভয় ডরটা, কিছু একটা করা, এই জিনিসটা তো স্বাভাবিকভাবে দেখলাম ওইভাবে কেউ নাম দিচ্ছে না, 2টা না 3টা নাম আসছে, আমি আমার নামটা এডিট করে দিয়ে দিলাম। এডিট করে দেওয়ার পরে তারপরে ওই লিস্ট কীভাবে কী হয়েছে জানি না, এরপরে কেন্দ্রীয় সমন্বয়ক টিম গঠিত হলো। পরের দিন 16ই জুলাই তো 16ই জুলাইয়ের ঘটনাটা হলো এরকম, আমার কাছে দায়িত্ব ছিল পতাকা কিনে নিয়ে আসা, এবং আমাদের টার্গেট ছিল ঢাকা কলেজ ছাত্রলীগ, তারা ওই দিন এরা প্রতিশোধের একটা হুঙ্কার দেয় এবং ছাত্রলীগ টিএসসিতে প্রোগ্রাম রাখে পরের দিন 2টা, মানে 16ই জুলাই 2টায়। তো আমাদের টার্গেট ছিল যে আমরা ছাত্রলীগকে প্রতিহত করব। আমরা প্রথম প্রতিহত করার যে প্ল্যানটা, এটা প্রথম আসে ওই দিন। তো ওই দিন প্রথম আমরা ছাত্রলীগকে প্রতিহত করা কিংবা প্রতিরোধ করার যে এটা প্রথম ওই দিনে আমরা চিন্তা করি যে এদেরকে প্রতিহত করতে হবে, এর বাইরে কোনো সিস্টেম নাই। তো সকালবেলা আমার উপরে দায়িত্ব দেওয়া হলো পতাকা কেনার।
পতাকা কেনার উদ্দেশ্য হচ্ছে মানে সরাসরি লাঠি নিয়ে যদি তখন মাঠে নামি, এটা তো আসলে অপরাধ, ক্রাইম। তো আমরা পতাকা হচ্ছে আমাদের হাতিয়ার হিসাবে থাকবে, মূলত লাঠি থাকবে, লাঠির মাথায় পতাকা, জাস্ট পতাকা আমার দেশের পরিচয় বহন করবে। এই সাধারণত আন্দোলনগুলো যেভাবে হয়। তো ওই দিন ছিল মঙ্গলবারে 16 জুলাই 2024। আমি ডেগুলা হচ্ছে একদম ডে সহ ডেটগুলো বলতে পারবো। মঙ্গলবার, যেহেতু আমাদের নিউ মার্কেট এরিয়া বন্ধ, আমাকে পতাকা কিনতে যেতে হলো গুলিস্তানে। আমি গুলিস্তানে পতাকা কিনতে গেলাম আমরা 2 জন। যাওয়ার পরে ওইখানে আওয়ামী লীগের সমাবেশ চলে, গুলিস্তান 0 পয়েন্ট থেকে মাজারের এলাকা পর্যন্ত পুরো এরিয়াটা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ, মানে তাদের দল সাংগঠনিক যারা ছিল তারাই মোটামুটি পরিপূর্ণ, এবং তারা সশস্ত্র মহড়া দিচ্ছে এরকম একটা অবস্থা। মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সবার হাতে লাঠি সোটা ছিল। সশস্ত্র বলতে আমি ওইখানে সশস্ত্র এই লাঠি সোটা যেটা আসলে আমাদের প্রতিহত করার জন্য প্রথমে তারা ইউজ করছে সেটা। তো স্বাভাবিকভাবে ওইখান থেকে পতাকা কেনা এবং সেটা নিয়ে আসা এটা একটা রিস্কি ছিল। কিন্তু এর মধ্যে একটু বৃষ্টি হয়, সামান্য একটু বৃষ্টি হয়, ওই বৃষ্টির সুযোগটা আমরা নিই। ওই বৃষ্টির মধ্যে একটা রিক্সা ভাড়া করে আমরা চলে আসি, কারণ বৃষ্টির সময় তারা চেপে গেছে, আমরা রিক্সা ভাড়া করে চলে আসি। তো আমি রিক্সা নিয়ে যখন নিউ মার্কেটে পৌঁছাই, চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে, তখন 2:20 মতো বেজে গেছে। ভয়টা কি নিয়ে ছিল, মানে আপনাকে কি কেউ চিনতো ওখানে? না, কারণটা হচ্ছে তারা চেক করতেছিল। আচ্ছা আচ্ছা, চেক করতেছিল কি আছে। তো স্বাভাবিকভাবে পতাকা দেখলে তো তখন সমস্যা। তো ওই দিনে আমার ছাত্রলীগ এই কাজটা করছিল, হ্যাঁ, পুলিশ ওই লীগ যারা ছিল, অনেক সমাবেশ চলতেছে, যেহেতু পুরা গুলিস্তান এরিয়াটাই তারা সমাবেশ করতেছে, মোটামুটি তাদের লোকারণ্য, এবং তারা মানুষকে চেক করতেছিল, যার ফলে আসলে কিছুটা ভয় এটা তো থাকবে, এটা স্বাভাবিক এতগুলো মানুষের মধ্যে। তারপর বলছিলেন, তো পরবর্তীতে আমি যখন চন্দ্রিমার সামনে আসি, মূলত ঢাকা কলেজ ছাত্রলীগের মিছিলটা বের হওয়ার কথা ছিল 2:30টার সময়, ঠিক দুপুর 2:30টায়। তো আমাদেরও টার্গেট ছিল আমরা 2:20, 2:15 থেকে 20 বা 2টা থেকে 2:20 এর মধ্যবর্তী সময়টাতে আমরা অবস্থান নেব, ওরা বের হইলে ওদের প্রতিহত করব। কিন্তু সকাল থেকে সায়েন্স ল্যাব এরিয়ায় সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ স্টুডেন্টরা, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ ছিল, আমাদের ওই এরিয়ায় যে ইন্টারমিডিয়েট কলেজগুলো ছিল, এরা অবস্থান নেয়। এবং একটা বিষয়ে না বললেই নয় যে এই আন্দোলনের পিছনে আমার দেখা, মানে আমরা যে এরিয়াতে আন্দোলন করছি, আপনার ওইদিকে আজিমপুর থেকে যদি ধানমন্ডি 32 পর্যন্ত ধরে, গোটা ধানমন্ডি এরিয়াটা, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, শাহবাগ, এই এরিয়াটায় সবচাইতে বেশি ভূমিকা পালন করছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা, যারা আসলে সম্পূর্ণ লাইমলাইটের বাইরে। এবং সেখানে যদি আপনি আমাকে সায়েন্স ল্যাব কেন্দ্রিক জিজ্ঞেস করেন, অফকোর্স সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মুন্সি আব্দুর রউফ, রাইভেলস, এবং হচ্ছে যে আরও একটা কলেজ আছে বিডিআরের ভিতরে, নামটা ভুলে গেছি, এরা সকাল থেকে ওইখানে 16 জেলায় অবস্থান নেয়, এবং ছাত্রলীগ তাদের নির্দিষ্ট সময়ের আগেই মিছিলটা বের করে সায়েন্স ল্যাবে হামলা করে বসে। এবং ততক্ষণে আমাদের যে লাঠি সোটা আসার কথা সেটাও পৌঁছায়নি, যার ফলে সবাই একটা ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আমি 2:20 সময় যখন এসে দেখলাম এই অবস্থা, তখন আসলে আমিও রিস্কে, কারণ আমি ঢাকা কলেজ গেটের সামনে দাঁড়ানো, আমার হাতে পতাকা, একটা ব্যাগের ভিতরে পতাকা, চেক করলে আমার অবস্থা খারাপ। আমি চিন্তা করলাম যে আমি এখন ক্যাম্পাসের ভিতর যদি ঢুকে যাই তাহলে কিছুটা আমার জন্য সেফ, কারণ ক্যাম্পাসের ভিতরে সবাই ভাববে ছাত্রলীগই, কারণটা হচ্ছিল যে ভিতরে তখন ছাত্রলীগ বাদে অন্য কত কিছু তো আসলে ছিল না। তা আমি ভিতরে ঢুকে যাই, যখন আমাদের ঢাকা কলেজে পুকুর পাড় যাই, পুকুর পাড় যাওয়ার পরে তখন দেখলাম তৎকালীন ছাত্রলীগ মসজিদে যারা নামাজ পড়তেছিল, জোহরের নামাজ, তাদেরকেও বের করে দিচ্ছিল মসজিদ থেকে। তো তারপরে আমরা ওইখান থেকে কোনোভাবে আবার আমি বের হয়ে আসার পরে আমরা তখন আমাদের নেটওয়ার্কটা মোটামুটি ততক্ষণে আবার বিল্ড আপ হয়ে যায়, প্রায় 20 থেকে 25 মিনিট, যে কে কোথায় আছি আমরা, এবং আমাদের কি লাঠি বা স্টাম্প, পাইপ, এগুলো কোন দিকে আছে। তো এটা মোটামুটি হয় যে ইস্টার্ন মল্লিকার পাশে যে গলিটা আছে, ওই গলিতে লাঠিগুলো অবস্থান করতেছে, পতাকা আসলেই হয়। তো আমি এই দিক দিয়ে পতাকা নিয়ে গেলাম, সেখানে অন্য ছাত্র সংগঠন ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল একটা গ্রুপ। তো সেখান থেকে আমরা প্রথম ছাত্রলীগকে ধাওয়া করি, প্রথম একদম সায়েন্স ল্যাব থেকে ওদেরকে বিতাড়িত করি, এবং ইন্টারমিডিয়েট যে শিক্ষার্থীরা আহত হয় তাদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য মোটামুটি আশেপাশে পপুলার, ল্যাব8, সেন্ট্রাল হসপিটাল এবং হচ্ছে গণস্বাস্থ্য হসপিটাল, এই হসপিটালগুলোতে ওদেরকে আমরা নিয়ে যাই, কারণ মোটামুটি হিউজ একটা সংখ্যা ওখানে হতাহতের ঘটনা ঘটছে, কারণ ওরা তো নিরস্ত্র। দেখেন অনার্স মাস্টার্স লেভেলে আমরা যারা ছিলাম, আমাদের মোটামুটি একটা সেফ জোনের বা আমাদের একটা ম্যাচুরিটি ছিল, একটা প্ল্যান ছিল, কিন্তু ওরা উইদাউট প্ল্যান, ওরা শুধু জানতো যে ওদের বড় ভাইরা আজকে মাঠে নামছে এবং এটা ভবিষ্যৎ ওদের জন্য আর কি। হ্যাঁ, তো এই জায়গাটায় ওদের এই কনসেপ্টটাই ছিল। তো স্বাভাবিকভাবে ওরা তো আমাদের জুনিয়র, আমাদের যে ক্যাম্পাস থেকে হোক না কেন, যখন আন্দোলনে নামছি তখন কাঁধে কাঁধ মিলিয়ে নামছি, আমাদের ভাই, তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে, অবশ্যই প্রোটেক্ট করতে হবে। তো ওদেরকে যখন সেভ করলাম, এরপরে ছাত্রলীগ হচ্ছে পাশে টিটিসি কলেজের সাথে অবস্থান নিল।
ওরা টিটিসি কলেজের ছাদ থেকে আমাদের উপর অনবরত ইট মারতেছিল এবং ওইখানে টিটিসি কলেজের কাজ চলমান ছিল, তখন ছাদে প্রচণ্ড ইট ছিল, ভাঙা ইট ওইখান থেকে, যার ফলে আসলে সায়েন্স ল্যাবে আমাদের ধারণাটা অসুস্থ হয়ে যায়, দুঃখিত, ধারণাটা প্রায় অসম্ভব হয়ে যায়, এরকম একটা অবস্থা। এর ভিতরে সালমান শরীফ সাজিদ, যিনি এখন জাতীয় ছাত্র শক্তির সম্ভবত প্রধান সমন্বয়ক, এ তখন হচ্ছে আমাদের ছাত্র সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিল। প্রথম ওর মাথা ফেটে যায় এবং ও মাথা ফেটে টিটিসি কলেজের সামনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর উপরে যেভাবে ইট মারতেছিল, হয়তো বা মানে তখন শুধুমাত্র ওরে আমি গিয়ে ধরি, এটা 16 জুলাইয়ের ঘটনা বলতেছি, যখন ওরে গিয়ে ধরি তখন আমার শরীরেও প্রায় 50 থেকে 60টা ইট আমার শরীরেও লাগে, কিন্তু আল্লাহ আসলে রহমত করেছেন আমার সেন্সিটিভ কোনো স্থানে লাগেনি, যার ফলে কোথাও ফাটেনি, রক্ত বের হয়নি। কিন্তু তখন আসলে দুজনের অবস্থা এরকম যে হয়তোবা এখানেই শেষ হতে পারে, কিন্তু আমার ভিতরে শুধু একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আজকে যদি সাজিদকে, আমি ওর ডাকলাম হয়েছে সাজিদকে এখানে ফেলে রেখে যাই, হয়তোবা এই জীবিত সাজিদকে আমি কখন আর ফিরে পাবো না। দেন ওকে আমি খুব কষ্ট করে সায়েন্স অফ ওভারব্রিজ পর্যন্ত নিয়ে আসি। ও আমার চাইতে মোটামুটি অনেকটা ভারী, শারীরিক স্ট্রাকচার ওর খুব ভালো। তো নিয়ে আসার পরে রক্ত তখনও থামতেছিল না, আমার হাতে একটা পতাকা ছিল, পতাকা দিয়ে চেপে ধরলাম, রক্ত থামতেছিল না। তারপরে ওইখান থেকে একটা রিক্সায় করে পপুলার হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সাজিদ সুস্থ হয়ে বাসায় ফিরতেছে, এই সময় হচ্ছে শুনলাম যে অলরেডি ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের এক কর্মী মারা গেছে, ছাত্রলীগ কর্মী সবুজ। দেখেন এই সবুজকে যেভাবে আসলে মানে ভিলেন বানানো হলো। আমি প্রথমে বলছিলাম যে আমি ক্যাম্পাসের ভিতরে একবার ঢুকছিলাম, আমি যখন ক্যাম্পাসের ভিতর ঢুকে আমি নিজে দেখছি নর্থ হলের ডাইনিংয়ে রিডিং রুমে এই সবুজ পড়তেছিল। আমি তাকে খুব বাজে ভাষা ইউজ করে বলছিলাম যে আজকে আমরা আন্দোলন করতেছি আর ওরা পড়তেছে, মানে আমরা আন্দোলন করতেছি এদের জন্য, এরা পড়তেছে সুযোগ নেওয়ার জন্য। এবং সেটা সবুজই ছিল, আমার চোখে দেখা। তাই সবুজকে জোর করে ছাত্রলীগ নিয়ে যায় এবং সবুজকে ছাত্রলীগই হত্যা করছে। আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, যদি তারা আন্দোলনকারী কেউ হতো তাহলে আজকে তারা কোথায়? আন্দোলনকারী কেউ তার আত্মগোপনে যায়নি পরবর্তীতে, যেহেতু সাকসেস আমরা আন্দোলনে 5 আগস্ট আমরা সাকসেস হয়েছি। তো সেই ফুটেজে যাদের ছবি আসছে তারা কেউ নাই, তারা আজকে সবাই ক্যাম্পাস ছাড়া। তার মানে সবুজকে হত্যা করছে ছাত্রলীগ এবং সবুজ ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না। এই ফুটেজটা কি আছে যে সবুজকে মারা হচ্ছে? আমার কাছে নাই, তবে পুলিশের কাছে অফকোর্স আছে, কারণ এই ফুটেজ পুলিশ আমাকে দেখাইছে। তো সেখানে আমাকে দেখাইছে যে এরা কারা, চেনো কিনা, কাউকে চিনি না। মোটামুটি আন্দোলন তখন যারা করে, মানে 15-16 তারিখ যারা আন্দোলন করে, এদেরকে তো সবাই আমাদের ফেচে না। ঢাকা কলেজের আমার বন্ধু বান্ধবী আন্দোলন করতেছে, আমাদের বন্ধু বান্ধব একটা গ্রুপ আমার এগেইনস্ট আন্দোলন করতেছে, একটা গ্রুপ ওর এগেইনস্ট আমি করতেছি। এই তো যেহেতু সমন্বয়ক ছিলেন, আপনি জানেন যে কে আপনার এগেইনস্টে কে আপনার পক্ষে। তো স্বাভাবিকভাবে সবুজকে আসলে ভিলেন বানানো হয়েছে এই জাতির কাছে, হয়তোবা আমার এই কথাগুলো বলার পরে অনেকে এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলবে, বাট এটাই সত্যি। সবুজের চোখে যেটা দেখছেন, হ্যাঁ, এবং দেখেন এরপরে সবুজের লাশ নেওয়ার পরে সবুজের পরিবার কি বলছিল যে আমার সন্তানের লাশটা শুধু দিয়ে যান, আমরা আর কিচ্ছু চাই না। যদি সে রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকতো তাহলে ওই সময় তো আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট, তখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট রান করতেছে, কেন তারা তখন সুযোগ নিল না? দেখেন উই ডু রেসপেক্ট শহীদ মীর মুগ্ধ কিংবা শহীদ আবু সাইদ ভাই, তারা যখন শহীদ হলো তারপরে তাদের পরিবারের সাথে যখন হাসিনা যোগাযোগ করলো, কিংবা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যোগাযোগ করা হলো, তারা কিন্তু মোটামুটি রেসপন্স করছে। তারাও কিন্তু পলিটিক্যাল ফ্যামিলি না, দেখা গেছে যতটুকু জানি যে আসলে তাদের ভিন্ন মতাদর্শের রাজনীতির সাথে কারো সংশ্লিষ্ট ছিল, কেউ রাজনীতির বাইরে ছিল। বাট সবুজ যদি ছাত্রলীগের রাজনীতির সাথে কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে এলাই করে, তাহলে কেন তার পরিবারে এই সিম্পাথিটা কেন নিল না আওয়ামী লীগ থেকে? দেখবেন তার পরিবারে কেউ কিন্তু তখনও নেয়নি, আজকেও নিচ্ছে না, কেন? হোয়াই? প্রশ্নটা থেকে যায়। মূলত সবুজকে ভিলেন বানানো হয়েছে এবং সবুজ ওইখানে মারা যাওয়ার পরে আমরা জাস্ট শুনি একজন ছাত্রলীগ কর্মী মারা গেছে, কে আমরা তখনও জানি না। পরবর্তীতে যখন মিডিয়ায় সবুজের ছবি দেখি তখন এটা আসলে আমি নিশ্চিত হই যে আসলে এই সেই ছেলে যাকে আমি যে পড়তেছিল রিডিং রুমে। তার মানে রিডিং রুম থেকে পড়া একটা ছেলে তার আন্দোলনে তাও জাস্ট 40 থেকে 45 মিনিটের ভিতরে সে এসে অলরেডি ডেড। তো এটা আসলে কিন্তু বলার মতো কোনো ওয়ে নাই, কারণ তখন পুরা এটা এরকম দুইটা ভাগে বিভক্ত হয়েছে। অলরেডি সে ছাত্রলীগ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত এবং মিডিয়া তাকে প্রতিষ্ঠা করে দিছে, তখন আমাদের জায়গা থেকে আমাদের কথা বলার স্পেসটা কমে যায় তখন। তো ওই দিন ওইভাবেই চলতে থাকে, রাত্র প্রায় 7:30 পর্যন্ত আমাদের ওই ধাওয়া পাল্টা দেওয়া মারামারি এভাবেই চলতে থাকে। আমাদের বেশ কিছু ভাইরা আহত হয়, আর রাতের বেলা চলে যায়। রাতের বেলা চলে যাওয়ার পরে হচ্ছিল যে দেখলাম রাতের বেলা পুলিশ অভিযান শুরু বিভিন্ন জায়গায়। তো মোটামুটি আমাদের বাসায় পুলিশ তখন আসে নাই। 17 জুলাই আমরা আবার সেমভাবে আন্দোলন
নামে। এরপরে হচ্ছে রাতের বেলা আমাদের কাছে নিউজ আসে যে শহীদ আবু সাইদ সহ সারা 16 তারিখে বাংলাদেশে মারা গেছে। আরও 4 জন শহীদ হয়েছে। এটা এই 4 জনের ভিতরে আমাদের ছাত্রলীগের বা তথাকথিত ছাত্রলীগ সবুজ ছিল না, এর বাইরে আন্দোলনরত 4 জন শিক্ষার্থী শাহাদাত বরণ করছে। এইটা শোনার পরে 17 তারিখ তো আন্দোলন আরও দ্বিগুণ আরো তীব্র হলো আর কি। তীব্র হলো এবং হচ্ছে হলো যে তখন আসলে আর এই আন্দোলনটা কোটা সংস্কারে আটকে গেল না। এরপরে হচ্ছে পরের দিন আন্দোলন সেমভাবে ছাত্রলীগ টিটিসি কলেজের উপরে আবার অবস্থান নেয়। তো এই দিন আমরা হচ্ছে সকাল থেকে যেহেতু ওইখানে সায়েন্স ল্যাব এরিয়াটা আমরা দখল করে নেই, তো ওরা ইট মারলেও আমরা একটা ভিন্ন ফোন দিয়ে আটি। সেখানে আমরা কয়েকজন মিলে মানে প্ল্যান করলাম যে আমরা এখন পিছু হটবো। কিছুক্ষণ পরে পরে 2-4 জন সামনে আসবো, একটা ধাওয়া দেওয়ার মতো একটা জাস্ট পরিবেশ ক্রিয়েট করে আবার আমরা পিছনে চলে যাব। ওরা ইট মারুক, উপর থেকে ইটটা শেষ হোক। কারণ ওদের ইট শেষ হয়ে গেল, ওরা আমাদের কাছে ধরা। এরপরে আর ওদের কাছে ওইখানে ওরকম কিছু নেই, এটা আমরা জানতাম। মোটামুটি টিটিসি কলেজে তো আমাদের কিছু ভাইরা ছিল যারা হলে থাকতো, তারা তো ভিতর থেকে আমাদের নিউজ দিচ্ছিল যে ভাই এখানে এই পরিবেশ। তো আমরা এই প্ল্যানে কয়েকবার হচ্ছে সামনে আগাই, পিছনে চলে আসি, সামনে আগাই, মানে নিজেদেরকে সেভ করে ওদের কাছে যা আছে ওইগুলো শেষ হোক, এটা হচ্ছে আমাদের টার্গেট। একটা পর্যায়ে ওদের ওইটা শেষ হয়ে গেল এবং আমরা ওদের ধাওয়া দিলাম। ধাওয়া দেওয়ার পরে ঢাকা কলেজের ওই পাশে আরেকটা গেট ছিল, নায়েমের গলি বলে আমাদের ঢাকা কলেজ এবং টিটিসি কলেজের মাঝে যে গলিটা ওটাকে নায়েমের গলি বলা হয়। ওই গলিতে টিটিসি কলেজে একটা গেট ছিল, যে গেটটা এখন বন্ধ আছে। ওই গেট দিয়ে ওরা পালিয়ে যায়। আর এরা সবাই ঢাকা কলেজ ছাত্রলীগের ছিল। পালিয়ে যাওয়ার পরে এরপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটা অংশ টিটিসি কলেজের নিচে একদম সিঁড়ি, মানে ওই একটা হলের ছাত্রাবাস যেটা, ওই ছাত্রাবাসের নিচে সিঁড়ির গোড়ায় 4-5টা বাইক ছিল, জ্বালায় দেয়। যখন জ্বালায় দেয় তখন হচ্ছে আমি আবার এই টিটিসি কলেজের সাথে আটকা পড়ে যাই। কারণ হচ্ছিল যে আমাদের আন্দোলনরত 2 জন শিক্ষার্থী তখন অলরেডি আহত এবং টিটিসি কলেজে আটকে আছে। আমি মূলত তাদেরকে আনার জন্য যাই, কিন্তু তাদেরকে আনতে আমি একা চলে গিয়ে আমি আটকে যাই, কারণ কেউ জানতো না। পরবর্তীতে নিচ থেকে হচ্ছে এখন আন্দোলনরত শিক্ষার্থী যারা, তারা আমাকেও ছাত্রলীগ ভাবতেছে এবং তারা আমাকে মারবে, এরকম একটা অবস্থা। পরবর্তীতে আমি বললাম যে আমি আমার ফোনটা তোমাদের কাছে সারি, একটু ধরো, ফোন আনলক করে দিচ্ছি, ফোনটা চেক করো, তোমরা হয়তো বা কিছুটা বুঝতে পারবা। কারণ আমাদের ওই যে 14, 15, 16 3 দিনের যা মোটামুটি প্ল্যান সব তো ওই ফোনে আছে। আমি বললাম আমার টেলিগ্রামটা চেক দিলে তোমরা পাবা। তো একজনে, অনেকজনই আর আমার, ঠিক আছে, ওই ছেলে তখন হয়তো বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। সঙ্গত কারণে আমি ওর নামটা বললাম না। ও খুব বাজে ভাষায় গালাগালি করতেছিল আর বলতেছিল তুই নিচে আয়। আমি এটা বলার পর একজন বললো ঠিক আছে, তুই যদি অপরাধী না হস তাহলে তোর কিছু বলবো না। মানে তুই করে বলতেছে। দেখেন আমার অনেক জুনিয়র ছাত্রলীগ না, ওরা আমাদের আন্দোলনরত, বাট ওরা আমাকে ছাত্রলীগ হিসেবে ট্রিগার করছে। তো পরে আমি ঠিক আছে আমি আসতেছি, বাট আমার ফোনটা চেক করবা, যদি আমি অপরাধী হই তোমরা যে কোনো বিচার করবো, আমি মেনে নেবো, বাট আমি নিচে আসার পরে আমার ফোনটা চেক করতে হবে, জাস্ট আমাকে জাস্টিফাই করার সুযোগ দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো আসলাম, আসার সাথে সাথে ওরা আমার কলার ধরে আমার ফোনটা নিয়ে নিল, আর 2-3 জন আমাকে ধরে রাখছে। আমিও দাঁড়ায় আছি, কারণটা হচ্ছে আমি জানি যে ওরা ফোন চেক করার পর ওরা আমাকে সালাম দেবে, এটা সালাম দেবে না। তো ওইখানে আমার টেলিগ্রামে ঢুকেই প্রথম ওই ছেলেটা একটা ভয়েস শুনলো একজনের, আমাদের একটা গ্রুপ ছিল টেলিগ্রাম গ্রুপ, যেটা শুধুমাত্র আমরা ছাত্র শিবির মেনটেন করতাম আর কি, ঢাকা কলেজ। ওই এখানে একটা ভয়েস শুনে বলো ভাই এটা মিজান ভাইয়ের ভয়েস না? আমি বললাম হ্যাঁ। আপনি কে? আমি বললাম তুমি কে? বললাম আমি ওই অমুক থানার সাথী। মানে ওই যে যার কথা বলছে ওই মিজান ভাই, ওই হ্যাঁ উনি হচ্ছে প্রেসিডেন্ট ওই থানার। আর আপনি কে? আমি বললাম যে আমি তো নিউ ইয়র্কের থানা সভাপতি। ভাই সরি। পরে আমার ফোন দিয়ে দিল এবং আহত 2 জনকে আমি চিকিৎসা করে তাদেরকে বাসায় পাঠালাম। এবং হচ্ছে আমি ওই যে প্রথম যে আহত নিয়ে গেছিলাম, ওর একটা বিষয় একটু স্কিপ করা হয়েছে, দুঃখিত, আমি বলি। ভাই আজকে আমার ভিন্ন মতাদর্শে রাজনীতি করে, বাট যার যতটুকু অবদান আছে আমি সেটা বলতে কখনো আমার কার্পণ্য থাকবে না। সাজিদ যখন 8টা সেলাই এবং বেন্ডিস নিয়ে বের হয়, আমি আপনাকে ছবিটা দিয়ে দেবো, পত্রিকায় আসছিল ওই ছবিটা, জুলাই একটা আইকনিক ছবির ভিতরে ওইটাও থাকবে। তো ওরে যখন আমি বললাম ভাই বাসায় চলে যাও, বা তোমার বেঁচে থাকাটা বেশি, ও বললো যে ভাই আমি আসছি তো শহীদ হওয়ার জন্য, স্টিল আমি আপনাদের সাথে আন্দোলন আসছি, আপনাদের সাথে যাব, আমি এই অবস্থায় যাব না। মানে ওর এই জিনিসটা আমার ভিতরে খুব বেশি নাড়া দিচ্ছিল। আমার অনেক জুনিয়র ফার্স্ট ইয়ার, কেবল অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হলো, বললো যে শহীদ হওয়ার জন্য আসছি, শহীদ হয়ে যাব। তো বললো যে হয় বেঁচে ফেললে আপনাদের সাথে ফিরবো, না হয় শহীদ হিসেবে আমার লাশটা নিয়ে যাবেন। পরে আমি ওরে বুঝালাম যে ভাই আসলে এই মুহূর্তে তোমার সুস্থ হওয়াটা বেশি জরুরি, কারণ তুমি এই অবস্থায় গিয়ে যদি আবার আঘাতপ্রাপ্ত হও, তোমাকে সেভ করতে যে আমার আরও 2 জন আঘাতপ্রাপ্ত হতে পারে, এমনও হতে পারে যে কারো জীবন প্রদীপ ওখানে নিভে যেতে পারে। তাই না আমার এই মিছিলের সারিটা ছোট হবে, তোমার একার জন্য যদি এই মিছিলের সারিটা ছোট হয়, এটা আসলে কি তোমার শহীদ হওয়ার চাইতে বেশি বড় হয়ে যাবে? ও বুঝতে পারলো, কান্না করে দিল, মাথায় ব্যান্ডেজ, দেখেন ওই অবস্থায় কান্না করে দিল সাজিদ।
তারপরে বাসায় চলে গেল, কান্না করতে করতে বাসায় চলে গেল যে ভাই আমি এভাবে যেতে চাইনি। পরবর্তীতে হচ্ছিল যে ওর বাসা হচ্ছে রংপুরে, ওর ফ্যামিলি হচ্ছিল যে জামাত রিলেটেড ছিল, যার ফলে ওই সময়টা তো আসলে আমাদের জামাত কিংবা শিবির মানে হচ্ছিল যে একটা ম্যাসাকারের অবস্থায় ছিল। তো ওদের পারিবারিকভাবে প্রচণ্ড চাপে ছিল। এদিকে ও এই আহতর ছবিটা কোনো একটা পত্রিকায় ভাইরাল হয়ে যায়, মানে ওরে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি ওই অবস্থায় ছবিটা কোনো এক জার্নাল তুলে উনি ওনার মতো করে পাবলিশ করে দিছে। কিন্তু এটা ওর পরিবারের উপরে হিউজ একটা প্রভাব ফেলে এবং ওর বাবা সহ ওর মামারা পরিবার ছাড়া হয়ে যায়, মানে একদম বাড়িতে থাকতে পারতেছে না এরকম একটা অবস্থা। কিন্তু ওরও যা শারীরিক কন্ডিশন, ওরা ঢাকায় আমরা ট্রিটমেন্ট করাতে পারতেছিলাম না, প্রপার ট্রিটমেন্টটা করাতে পারতেছিলাম না এবং ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। পরবর্তীতে 17ই জুলাই ওরে এনিওয়ে আমি 17 কিংবা 18ই জুলাই ওরে আমি বাড়িতে পাঠাই এবং বাড়িতে যাই, গিয়ে নানা বাড়িতে থাকে কিংবা বিভিন্ন জায়গায় থাকে এবং ওইখানে রংপুরে তো একটু প্রভাবটা কম ছিল, ট্রিটমেন্ট করায়। এরপরে হচ্ছে 17 তারিখে আমাদের আরেকজন ছোটো ভাই গালিব, ও দেখি পপুলার হসপিটালের সামনে বসে আছে, মাথায় ধরে মাথা দিয়ে রক্ত পড়তেছে, মাথা ফাইটে গেছে। কি অবস্থা ভাই এরকম কেন? বললো ভাই মাথা একটু ফেটে গেছে, মানে একটু ফেটে গেছে। ও ওইটাকে গুরুত্ব দিচ্ছে না, বাট আমি যখন দেখলাম মানে ওর অবস্থাও সেম, ওরে হসপিটালের ভিতরে ঢুকানোর পরে 6টা সেলাই লাগলো। এরপরে ও যাবে না বাসায়। ভাই ইন্টারমিডিয়েট ছেলেরা যে কি পরিমাণ ডেডিকেটেড ছিল এবং সাহসী ছিল, ওইটা ওই এই গালিব হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ। ওরে আমি ওর বাসার সামনে নিয়ে নিজে গিয়ে সেরে আসছি। সেরে আসার পরে বললো ঠিক আছে ভাই যান, আমি মানে বাসায় যাচ্ছি। ভাই আধা ঘন্টা পরে আমি দেখি ও আবার সবার সামনে সাইন্স দেবে, সবার সামনে ছাত্রলীগ কেট মারতেছে, আমার পুরো মিছিলে সবার সামনে ওই মাথা বেন্ডিস করা। হ্যাঁ ওই অবস্থায় ওর আব্বুরে ফোন দিলাম যে আঙ্কেল কী অবস্থা, গালিবকে একটু বাসায় নেন। বললো যে পারতেছি না তাওহিদ। এখন উনিও হচ্ছে হলো যে মানে আমাদের সাংগঠনিক একটা স্ট্রাকচার কি আসলে শহীদ হওয়াটা এটা আমাদের ভিতরে একটা এটা এজ ইউজুয়াল একটা জিনিস। তো ওর পরিবারটা পুরো সাংগঠনিক হওয়ায় তো উনি বলতেছিল যে যদি আল্লাহ আমারে ওর উসিলায় একজন শহীদের পিতা হিসেবে কবুল করে তাহলে আমি সেটা আলহামদুলিল্লাহ মেনে নেব। আমি ওরে ফিরে আসতেও বলতে পারতেছি না, তুমিও তো আমার সন্তানের মতো, উনি এভাবে বলতেছিল। পরে গালিব ওই আন্দোলন ওই অবস্থানে ও আন্দোলন একদম পুরোটা সময় সক্রিয় ছিল। এরপরে তো 18 তারিখ একদম সম্পূর্ণ আমাদের ঘরবন্দি করা হলো আর কি। 18 তারিখে আমরা কোথাও নামতে পারি নাই। 17 তারিখে আরও 2-4টা ঘটনা হয়েছে, আমি ওইদিকে একটু স্কিপ করে সামনে আগাই। এরপরে হচ্ছে হলো যা এই সমন্বয়কের তালিকাটা এরপর আস্তে আস্তে বড় হতে লাগলো, 4-5 জন নাম দিল। মানে আমরা স্কিপ করে কেন আগালাম, কোনো স্পেসিফিক রিজন আছে? না স্পেসিফিক রিজন না, ওইখানে খুব বেশি যে তেমন কিছু না, জাস্ট ওইখানে ইন্টারমিডিয়েট ছেলেগুলো ওদের কিছু অবদান আমি সুযোগ হলে শেষে আবার ইনশাআল্লাহ অ্যাড করব। তো পরবর্তীতে হচ্ছে হলো যা ওই দিন রাত্রে আবার ভাই মেসেজটা ফরওয়ার্ড করলো যে এখানে আর কেউ নতুন নাম দিতে চাইলে দেন। তখন আসলে নাম কতগুলো আসছিল আমি জানি না, বা কি ওই মেসেজ আর দেখার মতো সুযোগ হয় না, ইন্টারনেট বন্ধ করে দিল 18 তারিখে। এবং 18 তারিখে দেখছেন যে 17 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটির উপর থেকে কাউকে উদ্ধার করে হেলিকপ্টার র্যাব নিয়ে যাচ্ছিল। মানে তারা ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু তারা ওইখান থেকে তাকে উদ্ধার করার পরে যেটা করলো, আমরা আন্দোলন তো তখন মোটামুটি স্তম্ভিত হয়ে গেলাম আমরা 2 দিনে। তখন আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা তারা প্রথম ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিহত করলো এবং ওইখানে ইনস্টান একজন ব্র্যাক ইউনিভার্সিটি এক ভাই শহীদ হলো। ওই চিত্রটা আমার চোখে এখনও ভাসে। আমি ওই আপুটার নামও ভুলে গেছি, উনিও সমন্বয়ক ছিল। স্টিল উনি কান্না করতেছিল আর বলতেছিল ওরা আমার ভাইটাকে মেরে ফেললো, সম্ভবত দোতলায় দাঁড়িয়ে বলতেছিল এবং লাশটা নিয়ে যাচ্ছিল। এবং ওই দিন যখন ওনার ছবিটা ভাইরাল হলো লাশের, তখন আসলে ওই যে বুলেটের ক্ষতগুলা, মানে একটা শরীরে কতগুলো বুলেট ছিল, যেই ক্ষতগুলো আসলে সবাইকে নাড়া দিছিল। এরপর তো উত্তরার এই সাইডটাতে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা জেগে উঠলো। তারা জেগে ওঠার পরে আমরা আবার জেগে উঠলাম। তো ওই দিন 15 তারিখ থেকে 16, 17, 18 এই 3 দিন আমাদের সায়েন্স ল্যাবে 2 জন শহীদ হয়। 2 জন শহীদ হওয়ার পরে আমরা 19 তারিখ শুক্রবার দিন আমাদের তরফ থেকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে জুমার নামাজের পরে যত বাধা ভয় যা থাকুক আমরা সায়েন্স ল্যাবে গায়েবানা জানাজা করব সারা দেশে যারা শহীদ হয়েছে সকলের জন্য। তো গায়েবানা জানাজার এই দাওয়াতটা পৌঁছানোর দায়িত্ব পড়লো, আমাদের দায়িত্বগুলো এখানে ভাগ হওয়া শুরু হলো। আমার এবং হচ্ছে যে আরেকজন মামুন ভাই, যার নামটা আমি একবার মেনশন করছি, আমাদের 2 জনের দায়িত্ব পড়লো সায়েন্স ল্যাব মসজিদে গিয়ে মুসল্লিদেরকে এই দাওয়াতটা দেয়া যে জুমার নামাজের পরে আমরা ওইখানে শহীদদের জানাজা পড়ব, গায়েবানা জানাজা।
এক গ্রুপকে দাওয়াত দেওয়া হলো হাফিজ রাশেদুল ইসলাম ভাই, সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ভাইকে দাওয়াত দেওয়ার জন্য যে উনি জানাজা পড়াবে। উনি তখন ধানমন্ডি থানায় জামাতের আমির অথবা সেক্রেটারি, ভাই ধানমন্ডি থানার দায়িত্বশীল আর কি। আর এক গ্রুপকে দাওয়াত কাজ দেওয়া হলো হচ্ছে কফিন রেডি করার জন্য, কফিন রেডি করার জন্য। আরেকটা গ্রুপের যাদের সবচেয়ে কঠিন দায়িত্বটা ছিল, দেখেন তখন আসলে সমন্বয়ক শব্দটা আমাদের থেকে চলে গেছে, আমরা যেভাবে পারছি কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের ভিতরে কয়েকজন ভাইকে দায়িত্ব দেওয়া হলো যে পুরা ঢাকা কলেজের যত শিবিরের জনশক্তি দায়িত্বশীল আছে এবং এদের লিডিংয়ে সাধারণ শিক্ষার্থী যারা আসতেছে, মানে আন্দোলনটা যেভাবে সমন্বয় করতেছে, এদের প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে মেসেজ পৌঁছে দিয়ে আসা, এবং সেই সাথে হচ্ছে হলো যে অন্যান্য ছাত্র সংগঠনে যারা অ্যাডজাস্ট করতেছিল তাদের কাছে দাওয়াত পৌঁছানোর আরেকটা গ্রুপের হাতে দায়িত্ব দেওয়া হয়, এবং তারা গিয়ে ওই ছাত্র সংগঠনের ভাইদেরকেও দাওয়াত দিছে। স্টিল একদম আমি ছাত্র দল, ছাত্র অধিকার, ছাত্র শক্তি, মানে যারা ছিল ছাত্র আন্দোলন অ্যাক্টিভ ছিল সবাই একদম দলমত নির্বিশেষে আমরাও দাওয়াত দিছি, তারাও আমাদেরকে দাওয়াত দিছে, একই সাথে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন করছি। আজকে রাজনৈতিক বৈরিতা আছে, এটা ভিন্ন জায়গায়, কিন্তু জুলাইকে আমি কোথাও ডিভাইড করব না, এবং আমরা যার যতটুকু অবদান আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন সবচেয়ে কঠিন বিষয়টা হলো আমরা যখন মসজিদে ঢুকে বসলাম, আমার দুই পাশে দুইজন লোক এসে বসলো, এবং তারা দেখে ডিফেন্সের লোকেই আমাদের দুজনই একদম মোটামুটি ক্লিয়ার যে এরা ডিফেন্স, এবং কোনো না কোনোভাবে আমাদেরকে টার্গেট করছে। কিন্তু মসজিদের ভিতরে হওয়ায় যখন এটা বুঝতে পারলাম, আমরা দুইজনে আই কন্ট্যাক্টের মাধ্যমে এটা বোঝালাম, কারণ আমাকে একাই টার্গেট করছিল, আরেকজন যে ছিল তাকে টার্গেট করে নেয়। আমি ওইখান থেকে আস্তে উঠে চলে আসলাম নামাজের আগেই, এবং আমরা মসজিদ কর্তৃপক্ষকে বললাম যে আমরা এই জানাজাটার এটা দিতে চাই, ঘোষণাটা দিতে চাই। তারা আমাদেরকে অনুমতি দিল না। এখনও যিনি খতিব সাহেব আছে, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক, উনিও এটা রাজি হলো না। উনি একটা পলিটিক্যাল দলের, আমি ওনার নামটা না বলি, সায়েন্স বাইদুল মামুন মসজিদের খতিব সাহেব, আমাদের অনুমতিটা দিল না। তো ক্ষমতাসীন দলের সাপোর্ট করতেন না, ওনারা আসলে পুরো বিষয়টাকে এড়ায় যেতে চাইছিল, পুরো বিষয়টাকে। আমি তাদের আসলে ওইভাবে বলবো না, কারণটা হচ্ছে যে তারাও কন্ট্রিবিউশন করছে পরবর্তীতে জুলাইতে, তো হয়তোবা তখন পরিস্থিতির কারণে হ্যাঁ পারমিশন দিল না। এরপরে হচ্ছে আমাদের আসলে ভাঙা গলা, কারণ গত 3-4 দিনে শারীরিক কন্ডিশনও খুব খারাপ হয়ে যায়, কিন্তু আমরা দুজন নিয়ত করলাম তকদিরে যা আছে আমরা নামাজের পরে মসজিদের সামনে দাঁড়িয়ে সবাইকে দাওয়াত দেবো। এবং আমাদের জন্য সবচেয়ে সহজ বিষয় যেটা হয়ে যায় সেটা হচ্ছে সায়েন্স ল্যাবে ওই মসজিদে ঢোকা এবং বের হওয়ার একটা মাত্র গেট, একটাই গেট, তার মানে ওইখান দিয়ে আসবে। হ্যাঁ, আমরা দুজন আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ে ফরজ পড়ে বের হয়ে চিল্লা বলতে শুরু করলাম যে সায়েন্স ল্যাব মোড়ে সারা দেশের শহীদদের জন্য গায়েবানা জানাজা হবে, আপনারা সবাই অ্যাটেন্ড করেন। এবং আলহামদুলিল্লাহ প্রায় 80% মানুষ ওই দিন ওই মসজিদ থেকে বের হয়ে জানাজায় শরিক হয়, এবং শরিক হওয়ার পরে সেই জানাজার ওইখান থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিয়ে দেয়, আমাদের দুইজন দায়িত্বশীল স্পষ্ট ঘোষণা দেয় এই আন্দোলন আর পিছু পা হওয়ার সুযোগ নেই, আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত। ভিডিওগুলো আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ, আছে আমার কাছে সব উইথ দ্য ডকুমেন্টসে। এরপরে সেখান থেকে আমরা জানাজা শেষে একটা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে আবার সায়েন্স ল্যাব আসি। আসার পরে আমাদের আসলে অস্ত্র ছিল কি এটা একটু বলি, রাস্তার রেলিংয়ের শিকগুলা কিংবা রড লোহা যে শব্দ ইউজ করে না কেন ওইটা, কিংবা হচ্ছে রাস্তার পাশে যে ছোট গাছগুলা সেই গাছগুলা উঠানো, এটাই আমরা এগুলা নিয়ে মোটামুটি একটা রেডি হই। এর ভিতরে 2:30 থেকে 2:40 এর মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, কিন্তু মোটামুটি আমরা খালি হাতে ম্যাক্সিমাম একটা অংশ। তো আমি তো জানি আসলে আমাদের লাঠিগুলো কোথায় রাখা আছে। আমি একজনকে বললাম, মেহেদি, ওরা বললাম যে ভাইয়া ওইখানে আইডিয়াল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, যেটা আসলে জানেন যে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ বরাবর লেগে থাকে, কিন্তু ওদের সহযোগিতারা হ্যাঁ হিউজ। আমি বললাম যে তুমি ওখানে যাবা, আইডিয়াল কলেজের ওই জায়গায় লাঠিগুলো রাখা আছে, যদি কেউ ডাক দেয় তুমি শুধু আমার নাম বলবা, তাহলে বলে সমস্যা নেই, তাহলে তোমাকে আটকাবে না, ওগুলো নিয়ে আসো। ওরা 4-5 জন লাঠি আনতে গেল, এই অবস্থায় হচ্ছে হলো যে সেই হৃদয় বিদারক দৃশ্য যেটা হলো, হেলিকপ্টার আমাদের উপর দিয়ে 3-4টা রাউন্ড দিল, রাউন্ড দেওয়ার পর থেকেই তারা গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড হেলিকপ্টার থেকে 19 জুলাই শুক্রবার প্রথম 2:40 থেকে 3টা এর মধ্যবর্তী সময় প্রথম সায়েন্স ল্যাবের ওই এরিয়াটায় তাদেরকে দেখা যায়। র্যাবের হেলিকপ্টার ছিল, হ্যাঁ র্যাব ছিল, পুলিশ ছিল, মানে একাধিক হেলিকপ্টার ঘুরতেছিল, সাউন্ড গ্রেনেড মারতেছিল এবং টিয়ার গ্যাস মারতেছিল, গুলি করতেছিল। তো এইভাবে তারা আধা ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ সন্ন্যাসরা করে দেয়, বিশেষ করে সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে টিয়ার গ্যাস।
সাউন্ড গ্রেনেডের সাউন্ডটা কিন্তু খুব ভয়ঙ্কর। হুম 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 এটা আসলে ভিত নাড়িয়ে দেওয়ার মতো, যারা না জানে। আমরা জানি আসলে এটা শুধুই সাউন্ড গ্রেনেড, সর্বোচ্চ কানের সমস্যা হতে পারে, তো কানটা আমরা আমাদের ব্লক করে ফেললাম। কিন্তু আসলে যারা জানে না হুম তাদের জন্য তো কঠিন ছিল, তারা সনাসরা গেলো এবং টিয়ার গ্যাসে আমাদের একদম সনাসরা করে দিল। কিন্তু এরপরে সবচাইতে কঠিন দৃশ্যটা আমার কাছে, আমার দৃষ্টিতে সবচাইতে কঠিন দৃশ্যটা তখনই আমাদের সামনে আসে। আমরা চারপাশে কিচ্ছু দেখছি না, মাথার উপরেও হেলিকপ্টার নেই, কোনো পুলিশের গাড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু চারদিক থেকে গুলি আসতেছে। কে কোথা থেকে গুলি করতেছে এটা আমরা জানি না, স্টিল জানি না কোথা থেকে গুলি আসতেছে। কোনো পুলিশ নেই, কেউ নাই, কে করতেছে গুলি। মানে এই অবস্থায় প্রায় আধা ঘন্টার মতো চলতে থাকে, কেউ জানতেছি না কোনটা রিয়েল বুলেট কোনটা রাবার বুলেট, আমরা এটাও আইডেন্টিফাই পারতেছিলাম না, এবং আমরা মাঝখানে আটকা পড়ে যাই। তো একটা পর্যায়ে হচ্ছে আমাদের সহযোদ্ধা তাইয়ুব হাসান তাহসিন ভাই, উনি প্রায় 20 থেকে 25টা রাবার বুলেট লেগে ওনার পিছন সাইড থেকে রক্ত বের হয়ে পুরা প্যান্ট নষ্ট হয়ে যায়। ওনাকে পপুলার হসপিটালে নিয়ে যাওয়ার পরে মোটামুটি ওনার ট্রিটমেন্টটা নিশ্চিত করার পরে, ওনার ট্রিটমেন্ট নিশ্চিত করতে গিয়ে আসলে আমরা শকড, কারণ দেখলাম যে ততক্ষণে গুলিবিদ্ধ রিয়েল বুলেট বিদ্ধ অলরেডি 150 স্টুডেন্ট পপুলার হসপিটালের সামনে ভিড় জমাইছে। এটাও কি একই লোকেশনে গুলিবিদ্ধ হয়েছে নাকি বিভিন্ন বিভিন্ন মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, এই ওই এরিয়া সবাই পপুলার হসপিটালে আসছে। তারপরে হচ্ছে যতটুকু সম্ভব আমাদের যে কজন আহত ছিল তাদেরকে ট্রিটমেন্ট করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসায় পৌঁছালাম। আমি তখনও সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমার বাসা হচ্ছে লোজা ভূতের গলি, গ্রিন রোড সংলগ্ন। হুম তো আমি গ্রিন রোডের ভিতরে একটু ঢুকলাম, কারণ তখনও ওই একটু পরপর ফায়ার হচ্ছিল, কিন্তু কোথা থেকে অদৃশ্য কোথাও থেকে ফায়ার হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এইটা না পাইলে তো সমস্যা, যখন শত্রু আমার সামনাসামনি আমি তাকে দেখতেছি তখন আসলে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, কিন্তু যখন শত্রু অদৃশ্য থাকে তখন তো আসলে বিষয়টা কঠিন। তো আমাদের আইডিয়াল কলেজের যে গলির মাথাটা সেন্ট্রাল রোডের মাথা, ওইখানে দাঁড়িয়ে আমি একজন রিক্সা শ্রমিক ছিল শহীদ শুভ, আমার সাথে ওর সর্বোচ্চ ওই সময় 30 থেকে 40 সেকেন্ডের পরিচয়, এর বাইরে ওর সাথে পরিচয় হলো। আমি বললাম যে ভাই আপনি এখানে কেন, কি আপনি? আমি ওরা ছাত্রলীগ হিসেবে ট্রিগার করছিলাম। ওরা বললো যে ভাই জানি না গুলি কোথা থেকে আসতেছে, একটা পুলিশ পাইলে, মানে ও খুব রাগ ঝাড়তেছিল। বুঝতে পারলাম যে আসলে সে আপনার সাথে আমি যেভাবে মুখোমুখি আছি ওর সাথে ঠিক এভাবে মুখোমুখি ছিলাম, এবং আমার থেকে 2 থেকে 3 ইঞ্চি হাইডে শট, একটা বুলেট পিছন থেকে আমার কানের পাশ দিয়ে বাম পাশ দিয়ে এসে ওর মাথায় এখানে ঢুকে গেল একদম। এই সময় আমি প্রথম রিয়ালাইজ করলাম যে পিছনে কোথা থেকে বুলেট আসতেছে। আমি পিছনে ঘুরে দেখলাম, একদম আপনারা যদি যান দেখবেন সেন্ট্রাল রোডের মাথায়, মানে সায়েন্স ল্যাবের ওইখানে বিআরবি একটা হসপিটাল এখনও উদ্বোধন হয় না, এখনও কাজ শেষ হয় নাই, কাজ চলতেছে। ওই হসপিটালের ভিতর থেকে কাজ চলমান, ওইখান থেকে স্নাইপার বুলেট। তো যখন আমার সামনে ওই ছেলেটা আমার চাইতে বয়সে ছোটো হবে শুভ, ওরে আমি ধরলাম, আমি বুঝতে পারলাম ও ইনস্ট্যান্ট ডেড। একটা মৃত মানুষকে বহন করা কিন্তু খুব কঠিন, এবং প্রায় আমার সমবয়সী, এবং তখনও বুলেট আসতেছিল। বাট আমার ভিতরে শুধু একটাই চিন্তা ছিল, হয় ওরকে আমি পপুলার হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবো, আর না হয় আমার জীবন এখানে যাবে। তো ওরে নিয়ে আমি আগাতে পারতেছিলাম না, বুলেট চারদিক থেকে আসতেছিল। এই মুহূর্তে ইন্টারমিডিয়েটের কয়েকটা ছেলে, আমি আইডিয়াল কলেজের, আমি আমার পুরো আন্দোলনে যতবার যেখানে কথা বলার সুযোগ পাইছি এবং যেখানেই গেছি না কেন, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, এই ইন্টারমিডিয়েট ছেলেগুলো, ওদেরকে আমি সবচেয়ে বেশি অদম্য হিসাবে পাইছি, দুর্বেদ্য, মানে ওদেরকে আপনি কোনোভাবে টলাতে পারবেন না, এরকম একটা অবস্থা। ওরা 4-5 জন হচ্ছে আমাকে ঢাল হিসাবে একদম চারপাশ থেকে ধরার পরে ওই যে ফুটপাতের দোকান আছে না, ফুটপাতে ছোটো ছোটো ফুটকার্টের মতো, ওইগুলা 2টা দোকান চাকা লাগানো, ওরা এনে আমার পিছনে ঢাল হিসাবে ইউজ করলো, যে ভাই এবার সামনে আগান, আমরা দোকান টানতেছি, আপনি ওরা এনে আগান, মানে টানতেছে। এখন বুলেটগুলো যদি আসে, যেহেতু পিছন থেকে আসতেছিল, আমরা ওই দিকটা আইডেন্টিফাই করে ফেলছি, তো ওইগুলোতে মোটামুটি আমাদের কভার করতেছি। এর ভিতরে 2 জন রিক্সাওয়ালা মামা, তারা কোন দিক থেকে আসতে জানি না, আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান করুক, ওনারাও সেমভাবে ঢাল হিসাবে ইউজ করলো। তো ইন্টারমিডিয়েট একটা ছেলে বললো যে মামা আপনারা যদি এইভাবে করেন তাহলে তো কষ্ট হয়ে যাবে, আপনি ওনাকে রিক্সায় তোলেন। তো ওই রিক্সাওয়ালা মামা শহীদ শুভকে আর আমাকে পপুলার হসপিটালে নিয়ে গেল। মানে নিজের চোখের সামনে নিজের সমবয়সী একটা ছেলে দুনিয়া থেকে একদম আমার হাতের উপরে চলে গেল। তো আমি তো প্রথমে বললাম যে বুলেট লাগার সাথে সাথে মারা গেছে, এবং আমি বুঝতে পারলাম। তো এখন পপুলার হসপিটালে লাস্টটা ওকে অ্যাকসেপ্ট করতেছে না, কারণ এটা তো পুলিশ কেস, স্বাভাবিকভাবে তারা প্রাইভেট মেডিকেল, তারা ছাড়পত্র দেবে না। মাত্র পুলিশ কেস না, পুলিশের গুলিতেই নিহত। হ্যাঁ,
somehow এটা তো পুলিশ কেস, মানে অবশ্যই পোস্টমর্টম এবং প্রাইভেট মেডিকেল তারা তো এটা ছাড়পত্র দিবে না। অপেক্ষা করলাম, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ওর মা আরও একটা বোন আসলো কান্না করতে করতে। তো তাদের কান্না আসলে আমি নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছিল, কিন্তু নিজেকে বারবার শক্ত করতেছিলাম, কারণ ওই সময় ভেঙে পড়ার সময় না, কারণ এরকম হাজার হাজার আহত হাজার হাজার আহত অলরেডি পপুলার হসপিটালে এডমিটেড কিংবা হচ্ছে সিরিয়ালে বসে আছে, এদের তো কিছু একটা করতে হবে, মানে এত কিছু হয়ে গেল। বাট আমি তখনও আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত আমি যথেষ্ট সুস্থ। হ্যাঁ, দুই একটা হয়তো বা আঘাত লাগছে, এটা লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আল্লাহ তখন পর্যন্ত আমাকে সেফ রাখছে। তো পরবর্তীতে ওনাদেরকে আমি একটা অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে পাঠালাম লাশসহ। ওনারা যাওয়ার পরে মোটামুটি পপুলার হসপিটালে এটা নিশ্চিত হলাম যে আমাদের ঢাকা কলেজের যারা আমাদের পরিচিত কিংবা যারা আমাদের সাথে সমন্বয়কের আন্দোলন করতেছে এরা কেউ আর অবশিষ্ট নাই। আহত যে কয়জন আসছিল এদেরকে মোটামুটি আমরা সেফলি বাসা পর্যন্ত আপাতত পৌঁছাতে পারছি, জানি না এরপরে কী হবে, কারণ আহতদের লিস্ট ধরে ধরেও কিন্তু পুলিশ অভিযান চালাইছে। তো এটা নিশ্চিত হওয়ার পরে মাগরিব আজানের 40 মিনিট কি 50 মিনিট আগে আমি আবার গ্রিন রোডে ঢুকি। গ্রিন রোডে ঢোকার পরে ভূতের গলির ছাড়া একটু সামনে বেবজা কমপ্লেক্স, ওটার সামনে যাই। বেবজা কমপ্লেক্সটা হচ্ছে আমার হাতের বাম পাশে, আমি ডান পাশে দাঁড়ানো, অর্থাৎ মুখোমুখি। জাস্ট ওইটার সামনে দুইটা বাচ্চা দাঁড়ানো ভাই, একটা ছেলের বয়স 14 থেকে 15 বছর, ওর পিছনেই একদম ওর বরাবর আরেকটা বাচ্চা দাঁড়ানো 7 থেকে 8 বছর বয়স। একটা স্নাইপারের বুলেট আসলো, বড় ছেলেটার মাথা ভেদ করে এখান দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেল, পিছনে যে বাচ্চাটা দাঁড়ানো ছিল ওর মাথার ভিতর ঢুকে গেল বুলেটটা। স্পট ডেড দুইটা বাচ্চা। এটা কোথায়? এটা গ্রিন রোড বেবজা কমপ্লেক্সে একদম সামনে, একদম কেটে। আপনি কোথায় ছিলেন তখন? মানে ওর গ্রিন রোডের এই পারেও আমরা ওই পারে, জাস্ট আমাদের চোখের সামনে। এবং তখন ওই অনবরত ওইখানে গুলি আসতেছে, মানে নিরীহ মানুষ ছিল, আন্দোলনে কেউ না ভাই। 14 বছরের একটা বাচ্চা আর একটা 7 বছরের একটা বাচ্চা, আপনি চিন্তা করেন এরা কি আন্দোলন করবে? ক্লাস 6-7 বাচ্চা, এরা আসলে আন্দোলনের জন্য আসছে কিনা বুঝে কিছু, এর কিছুই বোঝে না। আপনি চিন্তা করেন বুলেটের এটা চিন্তা করেন যে একটা বুলেট একজনের মাথা ভেদ করে বের হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে আরেকজনের মাথার ভিতর ঢুকে গেছে। কি পাওয়ারফুল বুলেট ছিল, কি পাওয়ারফুল বুলেট ছিল। বাচ্চা দুইটা নিরীহ, দুইটা প্রাণ আজকে, মানে দুইটা দেহ রাস্তার উপরে পড়ে আছে, আমরা ধরতে পারতেছি না, কারণ তখনও গুলি আসতেছিল, তখনও গুলি ওখানে আসতেছিল। কিন্তু ওই সময় আমরা নির্ণয়, ওই বুলেটটা কোথা থেকে আসতেছে এটা নির্ণয় করতে পারতেছি না আমরা। পরবর্তীতে একটা সময় যখন গুলি করা বন্ধ হয়, জানি ওখানে গেলে আবার গুলি করতে পারে, কিন্তু কি করার, ধরতে তো হবে। পরবর্তীতে এদের বাবা পরিচয় দিয়ে একজন নিয়ে গেল, আমি জানি না আসলে উনি ওদের বাবা কিনা, বাট উনি যদি বাবা নাও হয় উনি এই জন্যই নিয়ে গেছে অন্ততকে যে লাশ দুইটা, হ্যাঁ বডি দুইটা সেফ থাকবে, এই জন্য উনি নিয়ে গেছে। মানে একটা মানুষের মুভমেন্ট, একটা বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার শব্দচয়ন, কথার টার্ম, এগুলো কিছুটা তো সংকেত দেয়। সেখান থেকে এতটুকু যখন রিয়েলাইজ করলাম তখন আসলে কাকে আমরা কোথায় নেব, আর ওরে আমি নিয়ে কী করব? আমি ব্যাচেলার একটা বাসায় থাকি এবং আমরা তো সবচেয়ে রিস্ক জোনে। পরে ওরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এরপরে রাত্র প্রায় 10টা পর্যন্ত গোটা এরিয়া উত্তপ্তই থাকে। এরপরে রাত্রে বাসায় চলে যাওয়ার পরে তো কমপ্লিট শাটডাউন, 20 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন, মানে কারফিউ জারি করলো মোটামুটি একদম নাস্তানাবুদ অবস্থা। শুধুমাত্র যাত্রাবাড়ি এবং চাংখারপুলি এরিয়াটা বাদে বাদবাকি তো আর এবং উত্তরা, এই 3টা স্পট বাদে তো আন্দোলন মোটামুটি বন্ধ। আমরা নামতেই পারতেছিলাম না, এত পরিমাণ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন ছিল যে আসলে আমরা নামতেই পারতেছিলাম না। আমরা চারপাশে জড়ো হওয়ার চেষ্টা করতাম কিন্তু সাকসেস হইনি। এই অবস্থার ভিতরে মোটামুটি চলমান থাকে 20-22 তারিখ পর্যন্ত। তারপরে আমরা কিছুটা হচ্ছে স্পেস নেওয়ার চেষ্টা করি, কিছুটা মুভ করি আমরা, কিন্তু এরপরে একদম ইন্টারনেট বন্ধ, কমপ্লিট শাটডাউন, এদিকে হচ্ছে কারফিউ, একদম অবস্থা খুব খারাপ। এই অবস্থায় 4-5 দিন চলে যায়। তো এই সময় আমাদের প্রত্যেকটা নিউজ আমাদের কাছে আসতো, যেমন তখন উত্তরাতে আন্দোলন চলমান আছে, যাত্রাবাড়িতে আন্দোলন চলমান আছে, মিরপুর 10-এ আন্দোলন তখন আবার চাঙ্গা হয়ে গেছে। এই স্পটগুলোতে আমরা কীভাবে সহযোগিতা করব? তখন আমাদের উপর নির্দেশনা আসতো যে যার যে এরিয়া পরিচিত আছে সেই এরিয়া চলে যাবেন, ওই এরিয়ায় গিয়ে আন্দোলন অ্যাটেন্ড করতে হবে, আন্দোলন কোনো অবস্থাতে আর থামানো যাবে না। এরপরে তো গণভবনে আমাদের আহ্বান করা হলো,
আলোচনার জন্য, সেই আন্দোলন আলোচনা ফিরিয়ে দেওয়া হলো, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলো, মোটামুটি এভাবেই চলতে থাকলো। এরপরে ওইভাবে আসলে খুব বেশি উল্লেখযোগ্য ভূমিকা আমি এরপরে খুব বেশি যে পালন করছি এমনটা না, যতটুকু তথ্য পৌঁছে দেওয়া, নিজেকে সেভ করে এটা এভাবে চলতে থাকে 29শে জুলাই পর্যন্ত। 28 জুলাই রাতে আমার কাছে আবার একটা ফোন আসে। ফোন আসার পরে আমাকে বলা হলো যে ফোনটা নিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। আমি ফোনটা নিয়ে মালিবাগ মোড়ে চলে গেলাম। মালিবাগ মোড়ে যাওয়ার পরে ওইখানে আমাদের কনভারসেশন হলো যে আগামীকালকে সকাল 10টায় কারফিউ ভেঙে মিছিল করবে আপনার আমাদের প্রেস ক্লাব এরিয়ায়, ওই এরিয়াটায়। কে করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একজন করবে, তোমরা ওখানে যাবা। সকালবেলা চলে গেলাম আমরা, একটা টিম প্রায় 40-50 জনের একটা টিম, ভেঙে ভেঙে গেলাম। ওই দিন মোটামুটি গাড়ি আবার চলাচল শিথিল কিছুটা। 29শে জুলাই আমরা গেলাম, যাওয়ার পরে প্রেস ক্লাবের সামনে ওইখানে মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোসাদ্দেক স্লোগান তুললো। স্লোগান দেওয়ার সাথে সাথে আমরা ওখানে জড়ো হওয়ার চেষ্টা করলাম, কিন্তু পুলিশ মোসাদ্দেককে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে টেনে তুললো এবং মোসাদ্দেক তখনও জোর গলায় বলতেছিল যে মানে স্লোগান দিচ্ছিল হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, এই ধরনের ওর মতো করে ই করতেছিল। কিন্তু ততক্ষণে অলরেডি ওই এরিয়াটা সচিবালয়, প্রেস ক্লাব, এই এরিয়াটা মোটামুটি কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তা আমি আবার আফরান ভাইকে কল দিলাম যে ভাই পরিস্থিতিতে এটা, মোসাদ্দেককে পুলিশ তুলে নিয়ে গেছে, তাইলে সেফলি বাসায় চলে আসো অন্তত ওকে। ওখান থেকে একটা সাভার পরিবহন গাড়িতে উঠলাম, সায়েন্স তাব মোড়ে আসলাম, যেটা আমাদের মূল স্পট। আসার পরে ওইখানে ছাত্রলীগ গাড়ি চেক করতেছিল। চেক করার ফলে আমি ফোনটা হচ্ছে আমার ট্রাউজারের ভিতর দিয়ে রাবার দিয়ে আমার পায়ের সাথে রেখে দিলাম আর কি, যেটা স্মার্টফোন। আমাকে চেক করে আর ফোন পেলো না, খুব বেশি কিছু বললো না। এবং আন্দোলনের সময় আমার চলাফেরাটা ছিল একটু মানে বেখেয়ালি এরকম, যে আসলে উদ্ভট বা টোকাই এই কারণ আগে চিন্তা করতাম নিজে সেফ থাকলে, যেহেতু অনেকগুলো ইনফরমেশন আমার কাছে ছিল, আন্দোলন কোথায় কীভাবে পুরো নকশাটা আমার কাছে ছিল, তখন আসলে এটা আমাদের সেফটিটা খুব বেশি দরকার। আর যেখানে আপনি ছিলেন সমন্বয়কের লিস্টটা, এই লিস্টটা পাবলিশ হচ্ছিল না। পাবলিশ না হওয়ার কারণ হচ্ছে আমরা পাবলিশটা করবো কীভাবে, নেট তো নাই, অলরেডি ওটা হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে, বাট পাবলিশড হচ্ছে না। ঢাকা কলেজ যেটা সেন্ট্রাল সমন্বয় তো পাবলিশড হয়ে গেছে, কিন্তু আমাদের লিস্টটা পাবলিশ করতে পারতেছি না, নেট তো নাই, আমরা কোথায় দেব? তো এই অবস্থায় আমি নিজেও জানতাম না যে ওই লিস্টে আমার নামটা, মানে ওখানে বলছিল যাদেরকে তাদের পছন্দ হবে তাদেরকে নেওয়া হবে, একটা অংশকে নেওয়া হবে। আমি নিজেও জানতাম না যে ওখানে আমার নাম আছে, কিন্তু আমাদের কাজ ছিল পুরো নেটওয়ার্ক বিল্ড আপ করা। এরপরে মাগরিবের আজানের 20 থেকে 25 মিনিট আগে ওই দিন আমার ফোনে একটা ফোন আসে, আই ডোন্ট নো হু ইজ দিস পারসন, যে আমাকে কলটা করছিল এবং আমাকে বলছিল যে আপনি তাওহিদ। হ্যাঁ, জাস্ট কনভারসেশনটা আমি আপনাকে হুবহু বলি। বললো যে আমি আপনাকে এরপরে যে কলটা দেব, কোন নাম্বার থেকে দেবো জানি না, আপনি শুধু আমাকে জানাবেন কারফিউ শিথিল হয়েছে কিনা। এটা বলার পরে বললাম ঠিক আছে। ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পরে আমার ফোনটা, আমি রিস্ক জোনে পড়ে যাই। রিস্ক জোনে পড়ে যাই কারণটা হচ্ছে ফোনটা আমি বাসায় বসে রিসিভ করছি এবং ওনার সাথে আমার লোকেশন ট্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, কনভারসেশন 1 মিনিটের মতো হয়েছে। ভাইয়ের সাথে আমার ওই যিনি আমাকে কল করছেন ওনার সাথে প্রায় 1 মিনিটের মতো কনভারসেশন হয়ে গেছে। তার মানে অলরেডি আমি ট্র্যাকড। হ্যাঁ, এটা বুঝতে পারলাম। তো পরে কি আর করার, কিছু করার নাই, ট্র্যাকড হইলেও কিছু করার নাই। আমি হচ্ছিল যে মাগরিব নামাজ পড়ে তৎকালীন যে নিউ মার্কেট থানা আমার সেক্রেটারি ছিল ফজলুল হক ফরহাদ, আমি ওনাকে বললাম যে ভাই একটু নিউ মার্কেট যেতে হবে, কেন একটু কাজ আছে, আসেন আপনি আমার সাথে। ও জানে যে আসলে যেতে হবে, এখানে সংগঠনের নির্দেশনা মানতে হবে। তো আমরা দুইজন যখন নিউ মার্কেট এরিয়ায় ঢুকে পড়লাম মাগরিব নামাজের পরে, নিউ মার্কেট এরিয়ায় ঢোকার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে কারফিউ মৌখিকভাবে তারা শিথিলের ঘোষণা দিলেও মূলত শিথিল করে নাই। প্রত্যেকটা জায়গায় পুলিশ চেকপোস্ট বসে গেছে অলরেডি। এখন আমরা যে অবস্থানটায় ছিলাম ওইখান থেকে এখন আমাদের বাসায় তো ফিরতে হবে, কোনো থাকার জায়গা তো নাই। আর এমনিতেই তো রিস্ক জোন, তার চাইতে বরং নিজ বাসা থেকে যদি তুলে নিয়ে যায় পুলিশ, তাহলে অন্তত 10 জন মানুষ দেখবে, আমার বাসায় সিসিটিভি ফুটেজ আছে, অন্তত জানবে পুলিশ নিয়ে গেছে, আর না হয়তো ঝামেলা। তো আমাদের জন্য সবচাইতে সহজ জোন ছিল বাটার সিগন্যালটা, যেখানে একটা চেকপোস্ট। অন্য যে কোনো ওয়েতে আমি বাসায় ফিরতে গেলে 4 থেকে 5টা পুলিশ চেকপোস্ট পার হতে হবে,
খুব স্বাভাবিকভাবে আমি সিম্পলি যেটা সহজ ওইখান দিয়ে পার হব। তা আমি পুলিশ চেকপোস্টটা পার হয়ে চলে আসছিলাম। যদি আপনি কখনো যান তাহলে বুঝতে পারবেন যে প্রায় বাটার সিগন্যাল মোড় থেকে টপ 10-এর যে শোরুমটা অনেক দূর, যদিও কাছাকাছি দেখা যায়। আমি টপ 10-এর সামনে যখন চলে আসি, এই পারে বেলমন্ট, ওই পাশে টপ 10, তখন পিছন থেকে একজন এসে আমাকে নাম ধরে ডাক দেয়, এই তুই তাওহিদ না, ঢাকা কলেজের সমন্বয়ক?